হানি আজ তো নববন্ধন শৃঙ্খল দুঃখ রাত্রি হয়নি ভোর আগে কদম কদম চল जो আজাদি হানি আজ তো নববন্ধন শৃঙ্খল দুঃখ রাত্রি হয়নি ভোর আগে কদম কদম চল जो। শুভ সন্ধ্যা। আজাদি হয়নি আজও এই শিরোনামে আমরা ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের পক্ষ থেকে যে আলোচনার সভার ডাক দিয়েছি সেটা আমরা শুরু করতে চলেছি। তোমরা এবং আপনারা সবাই জানেন, যারা বাইরে থেকে এসেছেন তাদের জন্যও বলছি যে আমাদের আজকে আলোচক হিসেবে আমাদের মধ্যে আছেন জুবি সাহা, জুবিদিকে এখানে আমরা অনেকেই চিনি। জুবিদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবাধিকার আন্দোলনের সঙ্গে জুবিদি ঘনিষ্ঠভাবে যুক্ত। খুব কাছ থেকে জুবিদি আমাদের এই রাষ্ট্রের যে বিভিন্ন প্রহসন, যে রাষ্ট্রীয় প্রহসন, বিচার ব্যবস্থা এবং পুলিশি স্তরে যে হয়ে থাকে সেটা তার খুব প্রত্যক্ষ অভিজ্ঞতা জুবিদির আছে। এদিক থেকে আমাদের মনে হয়েছে যে আজকের এই যে আজাদি হয়নি আজও এই শিরোনামের যে আলোচনা করার জন্য জুবিদি সবচাইতে উপযুক্ত ব্যক্তি। স্বাধীনতা আন্দোলনের আমাদের যে বহু ধারার স্বাধীনতা আন্দোলন হয়েছে তার অনেক রকমের সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্ন রকমভাবে স্বাধীনতা আন্দোলনের একটি প্রতিশ্রুতি এবং একটি আশা আকাঙ্ক্ষা আমাদের দেশের জনগণের জন্য ছিল। এই আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র মানুষের রাজনৈতিক স্বাধীনতার স্বপ্ন দেখেনি। যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন তারা সবাই মানুষের সামগ্রিক বিকাশ এবং সামগ্রিক উন্নতির কথা ভেবেছেন। আমাদের স্বাধীনতার ৭৫ বছর পরে আমরা আজকে যখন ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলাম, তখন এই প্রশ্নটা খুবই আমাদের সামনে প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় যে আমরা এই যে সার্বিক উন্নতি, যেটা আমরা নিশ্চিতভাবে জানি আমরা অর্জন করতে পারিনি, এটা কেন পারিনি। এই প্রশ্নটা যখন আসে তখন বর্তমানে আমাদের যে রাজনৈতিক বিভিন্ন ধরনের বিশ্বাস আছে, আমরা বামপন্থী আন্দোলন বলি বা দক্ষিণপন্থী আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন, আমাদের এই সমস্ত আন্দোলনের কতগুলো সংস্কার আমরা তৈরি করেছি, কতগুলো স্লোগান এবং কথাবার্তার কতগুলো ধরন ধাঁচা তৈরি করে ফেলেছি। আমরা শুধুমাত্র সেগুলোকে উচ্চারণ করি, কিন্তু আমরা কতটা তা বিশ্বাস করি সেটা আমরা নিজেরাও ঠিক জানি না। এই জায়গা থেকে আমরা আজকের এই আলোচনাটা আহ্বান করেছি। আমি আমাদের ফোরামের সদস্য যিশুকে অনুরোধ করব আমাদের আজকের আলোচনা সূত্রপাত করবার জন্য এবং প্রারম্ভিক বক্তব্য পেশ করবার জন্য। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের পক্ষ থেকে আমরা আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, উদযাপনের প্রেক্ষাপটে বলা ভালো, এই আলোচনা চক্রের আয়োজন করেছি। এবং আজকের এই আলোচনা চক্রে আমাদের মধ্যে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছে জুবি সাহা। সোমেন জুবিদির কথা বলেছে, জুবিদির পরিচয় দিয়েছে। প্রারম্ভিক কথা বলতে সোমেন অনেকটাই বলেছে, তবু আমি ফোরামের পক্ষ থেকে যে ভাবনা থেকে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে, মানে আসলে আমরা সবাই তো নিজেদের ভাবনা চিন্তা, নিজেদের মতামত, সেইগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তাকে আরো শক্তিশালী করতে চাই। সেই জন্যই তো এই আলোচনা চক্রের আয়োজন। আসলে আমরা কেউই, মানে এই আলোচনাগুলোর উদ্দেশ্য এমন নয় কখনোই যে আমরা নিজেদের কোনো বক্তব্য বা ভাবনা চিন্তা অন্য কারোর মধ্যে শুধুমাত্র সঞ্চারিত করতে চাইছি। যেন একটা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এগোতে চাইছি, সেই ভাবনা থেকেই এটা করা। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পেরিয়ে গেল ১৫ দিন আগে। এটা স্বাধীনতার মাস। এখন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট এই দিনটাকে কেন্দ্র করে যে রোম্যান্টিসিজম আছে, এই দিনটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে মানে আমাদের যে
অনুভূতি আবেগ যা রয়েছে সেগুলোকে বারবার ব্যবহার করে এই স্বাধীনতা দিবসের দিনটাকে এই দিনটাকে আমাদের দেশ, আমাদের দেশের সরকারগুলো আহ, মানুষের সামনে এক ধরনের ধোঁকা, এক ধরনের ভোজবাজি দেখায়। অর্থাৎ স্বাধীনতা দিবস যেন খুব একটা গৌরবের দিন, এবং দেশের ইতিহাসে এই 75 বছর ধরে যা যা ঘটলো তাতে যেন কেবল আলোর দিকটাই আছে, কেবল যেন ভালো সবকিছুই হয়েছে, খারাপ যেন কিছু হয়নি। এখন স্বাভাবিকভাবেই 75 বছর মানে অনেকটা সময়। একজন মানুষের জীবনে 75 বছর তো বার্ধক্যের দিকেই এসে পৌঁছয়, কিন্তু 75 বছরে ভারতবর্ষ যে পরিণতিতে পৌঁছতে পেরেছে, মানে একটা পরিণত গণতন্ত্র হিসেবে গড়ে উঠতে পেরেছে, তা তো নয়, সেটা আমরা সবাই জানি। এমনকি স্বাধীনতার পর পর এদেশের বামপন্থীরা একটা স্লোগান দিতেন, যে স্লোগান আজও ছাত্রদের মিছিলে শোনা যায়, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। এবং এর পরের লাইনে কেন আজাদি বা স্বাধীনতা মিথ্যে, মিথ্যে স্বাধীনতা, সেটার একটা ব্যাখ্যাও দেয়া হয়। সেটা হচ্ছে যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, দেশ কি জনতা ভুখা হ্যায়। তাহলে যে দেশের মানুষ ক্ষুধার্ত, সেই দেশে স্বাধীনতা কি আর সত্যিকারের স্বাধীনতা হতে পারে? তাহলে এই একটা কথাতেই বোঝা যায় যে আজাদি বা স্বাধীনতা যথার্থ স্বাধীনতা নয়। কিন্তু তবুও এই নিয়ে বিস্তারিত আলোচনা কি আছে সেইটা আমার পক্ষে বলা সম্ভব না। মানে আমি শুধু সেই প্রসঙ্গে একটা কথাই বলতে পারি, যে স্বাধীনতা যে মিথ্যে এইটা আমরা আসলে বুঝতে পারি না। আমরা বলি বটে, আমরা যুক্তি দিয়ে হয়তো বুঝতে পারি, কিন্তু আমাদের সামনে এই গণতান্ত্রিক ব্যবস্থার যে মোহের আবরণ রয়েছে, সেটাকে ভেদ করে আমরা কিছুতেই বুঝতে পারি না যে এই স্বাধীনতা যথার্থ স্বাধীনতা নয়। কারণ আমাদের ওই মনে হয় 5 বছর পর পর আমরা ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারি, বা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আমার পছন্দের তাকে আমি নির্বাচিত করতে পারি। এবং কিছু কিছু মানুষের কাজ তো হয়, রাস্তাঘাট হয়, আহ, সরকার নানান প্রকল্প বিভিন্ন নামে প্রচার করে। সেই জন্য স্বাধীনতা যে স্বাধীনতা নয় যথার্থ, সেটা আমরা ঠিক উপলব্ধি করতে পারিনি। আহ, তবে দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা, সেগুলোকে যদি বিশ্লেষণ করে আমরা দেখি, বিশেষ করে সমাজে প্রান্তিক মানুষরা যারা অর্থনৈতিকভাবে প্রান্তিক, এবং আমাদের দেশে নানান প্রান্তিকতা আছে, লিঙ্গ, বর্ণ, ধর্ম, যৌনতা, প্রতিবন্ধকতা, বিভিন্ন কিছুর নিরিখে মানুষ যে প্রান্তিক, তাদের জীবনের অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে বোঝা যাবে যে স্বাধীনতার প্রকৃত অর্জন আমাদের হয়নি। যারা স্লোগান দিয়েছিলেন যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, তারা তারপরে সংসদীয় গণতন্ত্রে পার্টিসিপেট করতে করতে, অংশগ্রহণ করতে করতে সে কথা বোধহয় ভুলে গেছেন। তাদের অনেকেরই আজ আর সে কথা বোধহয় মনে হয় না, কারণ তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ক্ষমতার স্বাদ পান, সেই জন্যই তাদের আর সে কথা মনে হয় না। কিন্তু দেশের সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে এই অনুভূতিটা আছে যে যথার্থ স্বাধীনতা এখনো আসেনি। সেই অনুভূতিকে আরো প্রবল করে তুলতে এবং স্বাধীনতা দিবসের 75তম বর্ষ, স্বাধীনতার 75তম বর্ষ এর উদযাপনের বিপরীতে একটা মানে সত্যিকার ভাবনা চিন্তা গড়ে তোলার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আর আরেকটা কথা শেষে বলছি, যে আমরা হেমাঙ্গ বিশ্বাসের গণসঙ্গীতের কথা জানি। সেখানে সেই বিখ্যাত গণসঙ্গীত যেটির কথা, মানে যেটির প্রথম লাইন নিয়েই আজকের এই অনুষ্ঠানের নামকরণ হয়েছে, সেইটি যদি আজকে আমরা এই মানে আলোচনার শুরুতে একটু স্মরণ করে নিই, তাহলে বোধহয় আরো বুঝতে সুবিধে হবে স্বাধীনতা কতদূর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। হেমাঙ্গ বিশ্বাস লিখছেন, আজাদি হয়নি আজও তোর, নববন্ধন শৃঙ্খল ডোর, দুঃখ রাত্রি হয়নি ভোর, আগে কদম কদম চলো জোর। ওরে ও কিষান মজদুর, আর মঞ্জিল নয় বহুদূর, ওরে তবু তো পথ বন্ধুর, ডাকে উত্তাল জনসমুদ্র। আজাদি হয়নি আজও তোর, নববন্ধন শৃঙ্খল ডোর, দুঃখ রাত্রি হয়নি ভোর, আগে কদম কদম চলো জোর। ধন্যবাদ। ধন্যবাদ যিশুকে। আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। আমাদের বক্তা জুবিদি, আজকের তিনি আলোচক, তাকে ডেকে নেব। আমাদের এই আলোচনার এবং আজকের যে আয়োজন, তার ভাবনা চিন্তার মধ্যে এটাই ছিল মূলত, যে যে কথাগুলো আমরা বলি, এমনকি বামপন্থী রাজনীতির ভাষাতেও আমরা যে কথাগুলো উচ্চারণ করি বা বলি,
সেই কথাগুলো আমরা কতদূর বিশ্বাস থেকে বলি, কতদূর আমরা নিজেরা উপলব্ধির স্তর থেকে বলি, সেইটারও একটা যাচাই করবার প্রয়োজন রয়েছে। এবং এটা সব থেকে ভালো বোঝা যাবে প্রত্যক্ষ অভিজ্ঞতার নিরিখে যদি আমরা আমাদের এই কথাগুলো, বক্তব্যগুলোকে যাচাই করবার চেষ্টা করি। এবং সেই কারণেই কিন্তু আজকের এই আলোচনা। আর যাই হোক, আমি বেশি সময় নষ্ট করব না, আমি যুবিদিকে ডাকবো। শুধু একটাই কথা বলবো যে আমরা আমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের যা মতামত বা প্রশ্ন যেগুলো আসবে, সেগুলো যদি বক্তার ইচ্ছা অনুযায়ী সেটা হবে। তিনি যদি তার মাঝখানে কোনো মতামত আহ্বান করেন তাহলে আমরা সেটা দেব। তাছাড়া এমনিতে আমরা সবার শেষে, বক্তব্যের শেষেই আমাদের মতামত দেব। এবং আমরা একটা নিয়ম এখানে করে নিই যে আমাদের যার যার বক্তব্য আছে আমরা একটু চ্যাট বক্সে লিখে দেবো আমরা কে কে বলতে চাই, আমরা সেই অনুযায়ী ডাকবো। এবং খুব বেশি লোকজনকে তো আমরা ডাকতে পারবো না, খুব বেশি মতামত আমরা নিতে পারবো না, 5-6 জনের বেশি আমরা নিতে পারবো না। এবং সেক্ষেত্রে জুনিয়র যারা আছে তাদের বক্তব্যকেই আমরা প্রাধান্য দেব, এইটুকু শুধু বলে রাখছি। আমি যুবিদিকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সোমেন এবং যিশু এবং ফোরাম উইথ ডিসেবিলিটি অফ স্টুডেন্টস দের সমস্ত বন্ধুদের। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে যুবিদি, শোনা যাচ্ছে যুবিদি। হ্যাঁ, আলোচনায় যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে যারা এখানে আছো, আমি তুমি করেই বলছি সবাইকে, হয়তো আমার থেকে কেউ ছোট বড় হতে পারো, তাও আমি তুমি করেই বলছি কমফোর্টেবিলিটির জন্য। যারা আছো, আমি যেহেতু আজাদি হয়নি আজও, সোমেন এবং যিশু মানে ওরা দুজনে খুব মানে গভীরকে এটা কম বেশি বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, কিন্তু সেটা উপলব্ধি করলেও কোথাও হয়তো আমাদের অন্য কারোর সাথে কথা বলার জন্য বা নিজেদের অনুভবের বা উপলব্ধির বাইরেও কিছু জিনিস অধরা থেকে যাচ্ছে। আমরা চেষ্টা করব সবাই মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গাটায় পৌঁছতে। তো আমি কিছুটা আলোচনা করার পর আমার মনে হয় যে খানিকটা ইন্টারাকশন হওয়ার মধ্যে দিয়ে আলোচনাটা আরো মানে ভালো এগোতে পারে এবং সমৃদ্ধ হতে পারি আমরা একে অপরের। কারণ প্রত্যেকেরই আমাদের, যদি আজাদি হয়নি আজও, যেটা আমরা বলছি, সেই দেশে আমরা সবাই নাগরিক, ফলত সবারই কম বেশি অভিজ্ঞতা আছে, আমরা একে অপরের সাথে শেয়ার করব। আমি আলোচনা শুরু করছি। প্রথমে বলবো যে মানে আজকে 75তম স্বাধীনতা দিবসের 75তম বছর পেরিয়ে যাওয়ার পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমাদের চারপাশে অনেক ধরনের লেখালেখি, চিন্তাভাবনা, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক চলে। এবং তার মধ্যে অনেকটাই আমরা বুঝতে পারি যে স্বাধীনতার জন্য আমাদের দেশের এত পরিমাণ স্বাধীনতা সংগ্রামীরা, প্রচুর পরিমাণে শ্রমিক, কৃষকরা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা নিশ্চয়ই এই স্বাধীনতা অর্জনের জন্য এই পরিমাণ স্যাক্রিফাইস করেননি, আরো বড় কোনো লক্ষ্য ছিল। কিন্তু কেন আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি সেই বিশ্লেষণটা করা প্রয়োজন। এবং আমার মনে হয় যে আজকে একই সাথে আরেকটা জিনিসও আলোচনা প্রয়োজন। আজকে যেহেতু আমরা এখানে সবাই প্রায় যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই আছি বা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছি, আমাদের উপলব্ধির মধ্যে হয়তো অনেকটা আজাদি হয়নি আজও আমরা স্পষ্টভাবে বলতে পারছি। অনেক খানিকটা পরিমাণে রাজনৈতিক সচেতনতাও আমাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু একই সাথে এটাও সত্যি যে আমাদের চারপাশে যারা আছেন, এই সমাজের বিভিন্ন অংশের মানুষ, তারা কিন্তু একই সাথে মানে তারা যে আমরা যা দেখছি তারাও তাই দেখছেন, কোনো আলাদা কিছু দেখছেন না। কিন্তু তা সত্ত্বেও তারা এই 75তম মানে বছরটাকে তারা পালন করছেন, কোথাও দাঁড়িয়ে কোনো ডিবেটে অংশগ্রহণ করছেন। এবং এমনটা নয় যে সবাই আমাদের দেশের সমস্ত নাগরিক মনে করছেন যে আজাদি আজও হয়নি। ফলত আমরা আলোচনাটা দিয়ে শুরু করি এই জায়গা থেকে যে সত্যিই কি হয়নি, বা যদি হয়েছে তাহলে তার স্বরূপটা কি, কেন আমরা মনে করছি আজাদি হয়নি, তাহলে আমরা হয়তো ঠিক জায়গায় পৌঁছতে পারবো। আরেকটা কথা বলিনি, যেহেতু বিষয়টা মানে আমি প্রথম
এফএসডির সাথে এরকম কোনো আলোচনায় আসছি, এবং ইনফ্যাক্ট এই বিষয়টাও খুব বিস্তৃত, মানে আজাদি ৭৫ বছর পরে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এটা খুব মানে সংক্ষিপ্ত বিষয় নয়। ফলত আমি চেষ্টা করবো আজকে খানিকটা আলোচনা করার, কিন্তু আমি আয়োজকদেরও বলবো যে আমার মনে হয় যে আরেকটা দিন হয়তো আলোচনা করার জন্য প্রয়োজন হতে পারে বা হবে বলেই আমার মনে হয়। সেটা যদি পরবর্তীকালে অ্যারেঞ্জ করা যায়, সেটা দেখি, আজ আমরা শুরু করি, তারপরে দেখা যাবে। স্বাধীনতার মানে স্বাধীনতা চলাকালীন ভারতের তৎকালীন যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখনকার, তারা যে স্লোগান দিয়েছিলেন যে আজাদি ই আজাদি ঝুটা হ্যায় ভুলো মত, সেই স্লোগান আজও আমরা বুঝতে পারছি যে আজও ৭৫ বছর পরে আমাদের দিতে হচ্ছে। তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যে তাহলে কি কিছুই এগোয়নি? মানে ৭৫ বছর আমরা পার করে এলাম, আমরা কি যেখানে ছিলাম সেখানেই আছি? আমরা তো জানি যে স্বাধীনতা যখন ভারতবর্ষে আসে তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি কি ভয়ঙ্কর ছিল। এবং একটা প্রশ্ন এসেছিল স্বভাবতই, ব্রিটিশদের দিক থেকে এসেছিল, যে এই ভারতীয়দের হাতে স্বাধীনতা দিয়ে দিলে তারা আদৌ এই দেশটা শাসন করতে পারবে কিনা, দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নিয়ন্ত্রণ তারা কায়েম করতে পারবে কিনা, সামলাতে পারবে কিনা। এবং এটা শুধু ব্রিটিশদের মধ্যে নয়, ভারতীয়দের মধ্যেও অনেকের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছিল যে ভারতীয়দের পক্ষে আদৌ ভারত শাসন করা সম্ভব কিনা। তার কারণ হচ্ছে ব্রিটিশ আসার আগে ভারত এরকম কোনো সীমারেখার কোনো দেশ ছিল না। বহু মানে ছোট বড় মিলিয়ে বহু সাম্রাজ্যের একটা, রাজা রাজরাদের সাম্রাজ্যের একটা সমন্বয় ছিল। ফলত ব্রিটিশরা যখন মানে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তখন আমাদের দেশে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, তা একদিকে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক হানাহানি চলছে, তার ফলে দেশভাগ এবং সেখানে রক্তপাত। আর অন্যদিকে যেটা ছিল সেটা হচ্ছে যে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক অবস্থার মানে চরম পর্যায়ে পৌঁছেছিল। ১৯৪৩-এ দুর্ভিক্ষের সময় আমরা জানি প্রায় মানে অন্তত সরকারি তথ্য যা বলে তাতে ২০ থেকে ৩০ লাখ মানুষ মারা যান। এবার এরকম একটা পরিস্থিতি থেকে আজকে ৭৫ বছরে ভারত যে জায়গায় দাঁড়িয়ে আছে, সে মানে পৃথিবীর অন্যতম কয়েকটা দেশের সাথে কম্পিটিশনে আছে। তো এই যে জার্নিটা তো নিশ্চয়ই মানে শুধুমাত্র নেগেটিভ যদি থেকে থাকে, শুধুমাত্র যদি আজাদির কোনো ফলাফলই না থেকে থাকে, তাহলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতাম না। কিন্তু ব্রিটিশরা আমাদেরকে যে জায়গায় ছেড়ে দিয়ে চলে গেল ১৯৪৭ সালে, আরেকটা জিনিসও আলোচনা হওয়া দরকার, যে ভারত কি সত্যি এতটা মানে দরিদ্র ছিল? ভারতের অবস্থা কি এতটাই খারাপ ছিল? আমরা জানি, মানে আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে ব্রিটেনে যখন বাচ্চারা খাবার নষ্ট করত, তখন মা বাবারা তাদেরকে বোঝাতো যে খাবার নষ্ট করো না, ভারত আছে, সেখানে অনেক বাচ্চারা খেতে পায় না, ফলে তো মানে এই খাবারটা নষ্ট করা তোমার উচিত নয়। এটা যখন ব্রিটেন বলছে, আবার সেই ব্রিটেনই একটা সময় আমাদের ভারতের বস্ত্র শিল্প এতটা উন্নত ছিল যে ব্রিটেন পার্লামেন্টে আইন পাশ করাতে হয়েছিল যে ভারতের বস্ত্র শিল্পের কোনো জিনিস যেন ব্রিটেনে না ঢোকে, কারণ ভারতের বস্ত্র শিল্প মানে উৎপাদিত বস্ত্র ব্রিটেনে ঢুকলে ওদের বাজারটা মার খেয়ে যাচ্ছিল। এবং ভারত থেকে বিভিন্ন শিল্পজাত দ্রব্য এবং মানে কৃষিজাত দ্রব্য বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি হতো, এবং ভারত অন্যতম একটি ব্যবসায়িক কেন্দ্রই ছিল। তো সেইখান থেকে ব্রিটিশদের এই ২০০ বছরের শাসন, এবং সেটা ভারতকে যে জায়গায় দাঁড় করিয়েছিল। এবং যখন ব্রিটিশরা আছে ১৯৩১ সালে আমরা দেখবো যে ভারতের নাগরিকদের গড় আয়ু ছিল ২৭ বছর, এবং মধ্যপ্রস্তর যুগে মানুষের যে জীবনযাপন এবং তাদের যে মানে স্বাস্থ্য পরিকাঠামো, তাদের যে শিক্ষার অবস্থা, তার তুলনায় ভারতীয়দের অবস্থা কোনো অংশে ভালো ছিল না। এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার সময়কার চিত্র। এবার আমরা স্বাধীনতার পরে কি পেলাম সেই আলোচনায় যাওয়ার আগে স্বাধীনতার আগে কি ছিল সেটা একটু যদি আলোচনা করে নিই। আমি এখানে যেহেতু প্রতিবন্ধকতা একটা সমস্যা রয়েছে, কিছু গ্রাফ বা কিছু ডেটা হয়তো আলোচনার ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে, আমি সেগুলো মানে মুখেই বলছি, একটু সবাই খেয়াল করলে
আশা করি বুঝতে অসুবিধা হবে না। আহ, ভারতের, যেটা আমি বলছিলাম, যে 1931 সালে গড় আয়ু ছিল 27 বছর। এবং আমি আরেকটু পিছিয়ে যাচ্ছি, 1947 স্বাধীন হয়েছে, তার ঠিক 4 বছর পরে, যদি 1951 সালের সাথে আর কিছুদিন আগে 2011 সালের যে সেন্সাস, তার যদি আমরা তুলনা করি জনগণনার, কারণ স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয়েছে 1951 সালে, এবং আমাদের এখনো পর্যন্ত যেহেতু 2021-এর জনগণনা হয়নি, ফলত লাস্ট জনগণনা হয়েছে 2011 সালে। এই দুটোর মধ্যে যদি খানিকটা কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে 1951 সালে জিডিপি যদি 100 হয়ে থাকে, তাহলে তার তুলনায় 2011-র ভারতের জিডিপি হয়েছে 1766, অর্থাৎ প্রায় 17 থেকে 18 গুণ বৃদ্ধি পেয়েছে ভারতের জিডিপি। জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ভারতের টোটাল উৎপাদিত যে সামগ্রী এবং পরিষেবা। ভারতের গড় আয়ু 1951 সালে ছিল 32 বছর, সেটা 2011 সালে দাঁড়াচ্ছে 66 বছরে। শিশু মৃত্যুর হার প্রতি 1000 জন পিছু 1951 সালে ছিল 180 জন, অর্থাৎ 1000 জন পিছু 180 জন শিশু মৃত্যু হতো, সেটা 2011-তে গিয়ে দাঁড়াচ্ছে 44 জন। সন্তানের জন্ম 1951 সালে ছিল 5.9 সন্তানের জন্মের হার, যেটা এখন কমে দাঁড়িয়েছে 2.4, অর্থাৎ পপুলেশন গ্রোথের রেট অনেকখানি কমেছে। সাক্ষরতার হারে যদি আমরা তাকাই, সাক্ষরতার হার দেখবো নারীদের ক্ষেত্রে ছিল 9%, যেটা মানে 2011 হয়েছে 65%। পুরুষদের মধ্যে সাক্ষরতা ছিল 27%, যেটা 2011-তে হয়েছে 82%। এবং দারিদ্র রেখার নিচে বসবাসকারী মানুষ, তাদের সংখ্যা তখন ছিল 47%, এখন হয়েছে 22%। তখন এটা গ্রামের ক্ষেত্রে বললাম, শহরাঞ্চলে ছিল 35%, সেটা এখন হয়েছে 20%। এবং বাড়িতে আসবাবপত্র বা সামগ্রী একটু মূল্যবান বলতে যা বোঝায়, বাইসাইকেল 1951 সালে 0.4% বাড়িতে ছিল, অর্থাৎ 100 জনের মধ্যে 0.4 জন, মানে 1000 জনের মধ্যে 4 জনের বাড়িতে সাইকেল ছিল, যেটা এখন 100 জনের মধ্যে 46 জনের বাড়িতে সাইকেল পাওয়া যায়। রেডিও তখন ছিল 0.9%, এখন হয়েছে 27%। সেলাই মেশিন তখন ছিল 0.1%, অর্থাৎ 1000 জনের মধ্যে 1 জনের বাড়িতে সেলাই মেশিন ছিল, যেটা এখন 1000 জনের মধ্যে 190 জনের বাড়িতে সেলাই মেশিন রয়েছে। ফলত এই ডেটাগুলোর উপর একটু চোখ বোলালেই এটা বোঝা যায় যে 1951 থেকে 2011, মানে এই 60 বছর, এই 60 বছরে ভারত এগিয়েছে, মানে এগোয়নি এ কথা বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু এই এগোনোটা আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে এই ভারতের এই এগোনোটা, এই অর্থনৈতিক, এখানে মূলত অর্থনৈতিক, সামাজিক এবং এই দুটো জায়গাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুটো অগ্রগতি কোথাও দাঁড়িয়ে ভারতের সার্বিক অগ্রগতি হয়ে উঠতে পারছে না। সেই আলোচনাটাই আমরা এরপরে আসবো। এখানে একটা জিনিস এর সাথে আলোচনা করা দরকার, যে ভারতের যে উন্নতি, মানে ভারত কেন, যে কোনো দেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সম্পদ বৃদ্ধি হওয়া, তার আয় বৃদ্ধি হওয়া। কারণ রোজগার বৃদ্ধি না হলে যেমন একটি পরিবারের ডেভেলপমেন্ট সম্ভব না, ঠিক একই রকম ভাবে একটি দেশের ক্ষেত্রেও তার যদি আয় বৃদ্ধি না হয়, তাহলে তার দেশের উন্নতি হওয়া সম্ভব না। আমাদের ভারতের স্বাধীনতার পর থেকে 30 বছর যদি আমরা খেয়াল করে দেখি, মানে 1947 থেকে মোটামুটি 1977, এই 30 বছরে আমরা তিনটে দশকে দেখবো যে ভারতের আয় বৃদ্ধির হার 3 থেকে 4%-এর মধ্যে ভ্যারি করেছে। কিন্তু তারপর থেকে আমরা দেখছি যে তার আয় বৃদ্ধির হার, বিশেষ করে তারপর থেকে মোটামুটি 4%, 5%, এবং ধীরে ধীরে সেটা 7 থেকে 8%-এ গিয়ে দাঁড়াচ্ছে। এবং যখন 1991 সালে যখন উদারনীতিকরণের নীতি গ্রহণ করা হচ্ছে এবং ভারতের বাজারকে মানে খোলা বাজারে পরিণত করা হচ্ছে, পুঁজির অনুপ্রবেশ ঘটছে, তখন দেখা যাচ্ছে ভারতের আয় বৃদ্ধি মানে ব্যাপক হারে, ভারতের ভবিষ্যতের জন্য, ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য এবং সামাজিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, যেটা আমরা মানে পরে আলোচনায় গিয়ে দেখবো, যে এই যে অর্থনৈতিক যে বৃদ্ধিটা হচ্ছে,
এই বৃদ্ধিটা হচ্ছে খুব সামান্য কয়েকজনের মধ্যে তার ফলাফলটা সীমাবদ্ধ থাকছে, এবং বাকিদের মধ্যে প্রথমত সেই অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে না। তার সাথে যেটা হচ্ছে না যে আমি যেমন এক পরিবারে আমার মানে আমি ধরে নিলাম যে 4 জনের একটি পরিবার, সেই পরিবারে যদি বাবা মার যদি রোজগার বাড়ে, খুব ন্যাচারালি আমরা আশা করব কি না সেখানে যে বাচ্চারা আছে তাদের খাবার দাবারের মান বৃদ্ধি পাবে, তাদের চিকিৎসার জন্য বরাদ্দ বৃদ্ধি পাবে, তারা ভালো পোশাক আশাক পরতে পারবে। কিন্তু আমাদের দেশের মানে যে গ্রোথ হচ্ছে, দেশের যে অর্থনৈতিক বৃদ্ধিটা হচ্ছে, সেই গ্রোথ হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে ভারতের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভারতের সেই গ্রোথ কিন্তু তার মানে যে হারে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে সেই হারে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এই সমস্ত ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে না। তার কারণ কি থাকছে সেই আলোচনা করতে হবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কোথাও একটা দাঁড়িয়ে যে আয় বৃদ্ধির সাথে সক্ষমতা বৃদ্ধি, মানুষের সক্ষমতা বৃদ্ধি, যেখান থেকে সে স্বাধীন চিন্তা ভাবনা করতে পারে, এবং স্বাধীনতার যদি প্রকৃত অর্থ হয়ে থাকে যে উন্নয়ন, সে আরো বেশি স্বাধীন মানে স্বাধীন জীবনযাপনের দিকে যেতে পারে, তার জন্য যে সক্ষমতা বৃদ্ধি হওয়া প্রয়োজন সেই বৃদ্ধি হওয়ার দিকে সে যেতে পারছে না। এখন এই আলোচনায় আসার আগে আমি কয়েকটি কথা বলে নিই। আমরা অনেক ক্ষেত্রে আমি যিশুর আলোচনা তো যিশু বলছিল যে আমরা প্রত্যেক বছর মানে 5 বছর অন্তর ভোট হয়, ভোটের পরে আমরা মানে সেই ভোটের ফলাফল মানুষের কাছে সেভাবে পৌঁছয় না। আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি গণতন্ত্র আছে, গণতন্ত্র চলছে, কিন্তু মানুষের অন্যান্য যে দাবি দেওয়া বা লড়াই তার সাথে তার সম্পর্ক থাকে না। আমি বরং একটু উল্টো কথাই বলবো। উল্টো কথা এই কারণে বলবো যে এটা ঠিক, যিশু যে পয়েন্টটাকে অ্যাড্রেস করেছে এটা একদমই ঠিক, যে ভারতে গণতন্ত্র বলতে একটা মানে ভোটকেই সবচেয়ে বেশি যেভাবে প্রজেক্ট করা হয়, অন্যান্য নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারকে সেইভাবে প্রজেক্ট করা হয় না। আমাদের ভারতেরই পাশের একদম মানে লাগোয়া দেশ চীন, আমরা জানি চীন একটা বিপ্লব হয়েছে, এবং চীন একটা সময় মানে যে সামন্ততান্ত্রিক শাসনের মধ্যে ছিল সেখান থেকে চীন আজকে অনেক এগিয়ে। চীন আজকে আমেরিকার সাথে টক্কর দিচ্ছে এবং সে মানে পৃথিবীর অন্যতম এক সাম্রাজ্যবাদী শক্তিতে এক দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে যদি চীনকে বিচার করা হয় তাহলে চীনের জিডিপির গ্রোথ রেট থেকে শুরু করে মানে চীনের জনগণের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রচন্ড উন্নতি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চীনের সাথে ভারতের কিছু ডিফারেন্স রয়েছে। অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে দেখা হয় তাহলে চীন এবং ভারতের মধ্যে মানে অর্থনৈতিক গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট সবচেয়ে বেশি হচ্ছে চায়নাতে এই মুহূর্তে পৃথিবীর বুকে। দ্বিতীয় পজিশনে রয়েছে ভারত। কিন্তু চায়নাতে গ্রোথ রেট বাড়ার সাথে সাথে যে হারে ওখানকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাচ্ছে, ওখানকার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তার লগ্নি বৃদ্ধি, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হচ্ছে, সেই হারে কিন্তু ভারত কিন্তু আর ধার কাছ দিয়েও যাচ্ছে না। কিন্তু একটা সমস্যা হচ্ছে ভারতের কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে যেটা চায়নাতে উপস্থিত নেই। ভারত সেই অ্যাডভান্টেজ থাকার পরেও ভারতের কিন্তু সেই অ্যাডভান্টেজকে আমরা কাজে লাগাতে পারছি না। কি সেই অ্যাডভান্টেজ গুলো? ভারতে প্রথম যেটা হচ্ছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ মানে আক্ষরিক অর্থেই সেখানে গণতন্ত্র রয়েছে। ভারতে বহু দল মানে রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা, তর্ক বিতর্ক করার পরিসর আছে, এবং তার ছাপও পড়ে সেটা নির্বাচনের ক্ষেত্রে। আমরা জানি যে মানে অতীতে সেটা যে লোকসভা হোক, বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, বিভিন্ন গণ আন্দোলন বিভিন্ন সময় ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে পেরেছে। আবার পারেনি সেই ইতিহাসও আছে, এমন নয় যে সব ক্ষেত্রে পেরেছে। কিন্তু ভারতে আজকে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে আমি মোদিকে মুর্দাবাদ জানিয়ে একটা পুষ্পদুল পোড়াতে পারি, বা আমি একটা রাস্তায় দাঁড়িয়ে ওপেন দাঁড়িয়ে বলতে পারি যে আমি প্রধানমন্ত্রীকে মানি না।
কিন্তু এইটা চায়নাতে সম্ভব নয়। চায়নাতে কিন্তু গ্রোথের দিক থেকে অনেকখানি এগিয়ে, কিন্তু গণতন্ত্রের যেটুকু পরিসর ভারতবর্ষে পাওয়া যায়, এই যে পরিসরটা, সেটা কিন্তু চায়নাতে পাওয়া যাবে না। আরেকটা কি, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে মিডিয়ার ভূমিকা। এবং মিডিয়ার ভূমিকা বলতে মিডিয়ার মানে স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা। ভারতবর্ষে মানে গণতন্ত্রের 4টে স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়াকে ধরা হয়, এবং মিডিয়া যে পরিমাণে স্বাধীনভাবে যে কোনো নিউজ কভার করতে পারে, এবং এখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য মানে ব্যক্তিগত উদ্যোগেও যে আমরা মানে বিভিন্ন রকমের প্রচার চালাতে পারি, এই সুযোগ কিন্তু খুব কম দেশেই পাওয়া যায়। ইনফ্যাক্ট চায়নাতেই এই জিনিস নেই। চায়নাতে ওখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা কথা বললে মানে খুব তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আরেকটা ভারতের সুবিধাজনক দিক হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার করুণ পরিস্থিতির কথা সোমেন বলছিল, ওটা যেরকম সত্যি, একই সাথে এটা সত্যি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা অত্যন্ত দীর্ঘমেয়াদী, অত্যন্ত মানে ঢিলেঢালা স্টেজে, কিন্তু ভারতবর্ষে একটা মানে শক্তিশালী সংবিধান রয়েছে, এবং বিচার ব্যবস্থা সেই সংবিধানকে মেনে চলে। এবং আমার একজন অপরাধী সে যদি অপরাধও করে থাকে, তাহলেও তার শেষ পর্যন্ত ভারতের সংবিধানকে ব্যবহার করে বিচার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে, সেটা সংবিধান মোতাবেকই রয়েছে। এবং ভারতবর্ষের সংবিধানে এটা স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে একজন মানে কোনো গাফিলতির জন্য বা কোনো ভুলের জন্য একজন দোষী যদি ছাড়া পায় পাক, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। অন্তত আইনে এই কথাগুলো লেখা আছে। ভারতবর্ষে 1947 থেকে আজ পর্যন্ত যতগুলো মৃত্যুদণ্ড হয়েছে, চায়নার সাথে কম্পেয়ার করলে হয়তো দেখা যাবে যে চায়নাতে এক সপ্তাহের মধ্যে মানে কোনো একটা সময় এক সপ্তাহের মধ্যে অত পরিমাণ মৃত্যুদণ্ড জারি করা হয়েছে। এটার কারণ কি? এই যে ডিফারেন্স, মানে একটা দেশ আমার পাশের দেশ, এটা এত সমৃদ্ধশালী দেশ, হ্যাঁ, এতটা এগোচ্ছে, এবং সেখানে একটা মানে কমিউনিস্ট নেতৃত্বে একটা বিপ্লব হয়েছে, তারপরে আজকে চায়না ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভারতে তো বিপ্লব সে অর্থে হয়নি। ভারতে জনগণের অবস্থা অত্যন্ত পিছিয়ে থাকা, কিন্তু তা সত্ত্বেও এটা কেন সম্ভব হয়েছে? তার কারণ হচ্ছে ভারতবর্ষে সংবিধানের মাধ্যমে ভারতবর্ষ যখন 47-এ যখন ক্ষমতা হস্তান্তরিত হয় ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে, তখন ভারতকে ঘোষিত হবে অন্তত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এইটার একটা আমরা জানি, একই সাথে ধর্মনিরপেক্ষতা আজকে ভীষণ পরিমাণে আক্রান্ত, কিন্তু তবু আমি অন্যান্য কোনো ধর্মাবলম্বী দেশের তুলনায় ভারতবর্ষকে ডেফিনেটলি এগিয়ে রাখবো, কারণ আমি ভারতের দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার কথাটা সামনে দাঁড়িয়ে জোর করে বলতে পারি। আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এটা যেমন ঠিক যে ভারতবর্ষের বুকে আজকে দাঁড়িয়ে মত প্রকাশের স্বাধীনতা ভীষণভাবে আক্রান্ত। সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা বিরোধী মতামত প্রকাশ করছেন তাদের উপর কি ধরনের নিপীড়ন নামানো হচ্ছে সেটা সবাই আমরা কম বেশি জানি। কিন্তু ভারতে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সংবিধান স্বীকৃতভাবে। ফলত সেটা নিয়েও কিন্তু আমার যাওয়ার কথা বলার রাইট রয়েছে। মুশকিলটা হয়ে গেছে এখানে যে এখানে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তারা অধিকাংশ ক্ষেত্রে তারা যাদের দ্বারা ফান্ডেড হয়, টাকা পয়সা পায়, সেখান থেকে তারা সেই প্রতিনিধির হয়ে মানে নিউজ করে, যার জন্য সংবাদের নিরপেক্ষতা আজকে অনেকখানি সংকটের মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু এই সুযোগ রয়েছে, এই মানে স্পেস ভারতবর্ষের রয়েছে যেখানে সে নিরপেক্ষ হবে এবং স্বাধীন মতামত এবং খবর করতে পারে। আরেকটা বিষয় ভারতের রাজনীতিতে খুবই উঠে আসে যে দুর্নীতি। দুর্নীতি অর্থে ভারতের আমরা দেখবো যে মানে বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, এর আগে ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্টের সরে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল দুর্নীতি। তৎকালীন যে হ্যালো তৎকালীন যে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, এবং তারপরে মানে সেই সময় আন্না হাজারের মুভমেন্ট, এবং এখনো আমরা দেখছি বিজেপি গভর্নমেন্টের সময় রাফাল দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতির কথা সামনে আসছে।
এবং দুর্নীতির জন্য বারবারই যেটা রাজনৈতিক মহলে যেটা আলোচিত হয় যে দুর্নীতি, আমরা সবাই বুঝতে পারি যে দুর্নীতি হচ্ছে, এবং আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে ছোটখাটো দুর্নীতি মানে চোখের সামনে দেখতেও পাই। অফিসে গিয়ে ঘুষ দিতে মানে আমরা অনেকেই দেখেছি। নিজেদেরকে অনেক সময় তার পার্টও হয়ে যেতে হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কিভাবে করব, এই যে এই মানে এই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। দুর্নীতির সাথে গণতন্ত্রের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং দুর্নীতির সাথে একই সাথে সক্ষমতারও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কিরকম? আমরা জানি যে আমাদের ভারতবর্ষে রাইট টু ইনফরমেশন অর্থাৎ আরটিআই অ্যাক্ট রয়েছে। তথ্যের অধিকার, এই তথ্যের অধিকার আইন অনুযায়ী ভারতের যে কোনো নাগরিক আহ, আবেদন মানে সরকারের কাছে আবেদন করলে তিনি একমাত্র সামরিক কেসটা ছাড়া, ডিফেন্স ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে সরকার কোন খাতে কত খরচ করছে, কি পলিসি নিচ্ছে, কোনো মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে, সমস্ত রকম জিনিস আমরা জানতে পারি। কিন্তু যারা আরটিআই মানে যদি আমাদের আজকে আলোচনা যারা আছেন তারা যদি কেউ কখনো আরটিআই এর প্রয়োগ করে থাকেন, তারা জানবেন যে খাতায় কলমে আইনটা থাকলেও বাস্তবে যখন আরটিআই কোনো একটা বিষয়ে করা হয়, তখন সেই আরটিআইটা করার যে এফেক্টটা পড়ে, সেই এফেক্টটা কিন্তু সবাই সমানভাবে সামলাতে পারেন না। আমি এটা উদাহরণ দিই, আমি একটু অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেকেই জানেন যে ১০০ দিনের কাজ একটা আইন, এনআরইজি একটা আইন, এনআরইজি এর আইন অনুযায়ী কিছু গ্রামাঞ্চলে মানুষের জন্য কিছু অধিকার বরাদ্দ করা আছে যে তারা কাজ চাইলে ১৫ দিনের মধ্যে কাজ পেতে পারেন। এবং যারা গ্রামের দিকে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে ১০০ দিনের কাজে বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। তো একটি গ্রামে, এই সুন্দরবনের একটি গ্রামে, ওখানে একদল ছেলেরা, ওখানে স্থানীয় জনগণ, তারা হচ্ছে বুঝতে পারেন যে প্রায় কয়েক কোটি টাকা দুর্নীতি হচ্ছে। তারা একটা আরটিআই করেছেন। আরটিআই এর রিপোর্টটা, যেহেতু ওখানে পঞ্চায়েত দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েত থেকে আরটিআই রিপোর্টটা আসার কথা। এখন পঞ্চায়েত ওই জনগণদেরকে জানিয়েছেন যে আপনারা অফিসে আসুন, অফিসে এসে আমাদের প্রিন্টার মেশিনটা খারাপ, তাই আমরা প্রিন্ট করে দিতে পারছি না, আপনারা অফিসে এসে দেখে যান। এই কথাটা বেআইনি কথা, কিন্তু তারা পঞ্চায়েতে ডেকেছেন। এবং ওখানকার যারা আছেন তারা স্পষ্টই বুঝতে পারছেন যে তারা যদি পঞ্চায়েতে যান তাহলে তারা মার খাবেন। এবং তারা আরটিআইটা করেছেন, মানে তারা কিন্তু এমন না যে খুব লেখাপড়া জানেন, খুবই মানে হয়তো কেউ 4-5, কেউ হয়তো 8 অব্দি পড়াশোনা করেছেন, কিন্তু তারা কোনো না কোনো মাধ্যমে শুনেছিলেন যে আরটিআই বলে একটা আইন আছে। কোনো রাজনৈতিক দলের সাহায্য ছাড়াই তারা নিজেরা আরটিআই করেছেন। কিন্তু দেখুন, এই যে আরটিআইটা তারা করলেন, অথচ সেই আরটিআইটার ফলাফলটা কিভাবে তারা নিজেদের প্রয়োজনে কাজে লাগাবেন সেটা তারা করতে পারছেন না, কারণ তারা বুঝতে পারছেন যে ওখানে পঞ্চায়েতে গেলে আমাকে মার খেতে হবে। এবং আমি যদি মার খাই, মার খেতে আমার সমস্যা নেই, আমি যদি মারটা খাই তাহলে তার বিরুদ্ধে কথা বলার মতো কোনো মাধ্যম আমার কাছে এই মুহূর্তে নেই। অর্থাৎ এখানে গণতান্ত্রিক পরিসরটা যদি শক্তিশালী না হয় এবং মানুষ তিনি যে লড়াইটা করবেন দুর্নীতির বিরুদ্ধে, সেই সক্ষমতার জায়গাটা যদি তার কাছে স্পষ্ট না হয় যে তিনি কি কি বিষয়ের উপর দাঁড়িয়ে পা রেখে সেই দুর্নীতিটাকে চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু তার দুর্নীতি মোকাবিলা করার যে ক্ষমতা যেটা তাকে আইন দিয়েছে, সেই জায়গাটা কিন্তু অনেকখানি ভঙ্গুর হয়ে যায়। মানে তার হাতে সমস্ত অধিকার থাকা সত্ত্বেও তিনি তার যথাযথ প্রয়োগ করতে পারেন না। আরটিআই করার ক্ষেত্রে একটা অন্যতম মানে সমস্যা হচ্ছে শিক্ষাগত সমস্যা। বহু মানুষ তারা সব বুঝতে পারেন, চোখের সামনে সবই দেখতে পান, কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা না থাকার জন্য, মিনিমাম একটু লেখাপড়া না জানার জন্য এ ধরনের আইনকে ব্যবহার করতে পারে না। যাই হোক, আমি এটা এই প্রসঙ্গে টানলাম, এত বিস্তৃত আলোচনা আজকে হয়তো হবে না, কিন্তু এই কারণে টানলাম যে ধরুন আজকে রাজনৈতিক দল যারা রয়েছে, বড় রাজনৈতিক দল ভারতবর্ষে প্রতিষ্ঠিত, তারা কয়েকটা দুর্নীতি নিয়ে একে অপরকে কালিমালিপ্ত করছেন এবং আওয়াজ তুলছেন। এইটা দুর্নীতির বিরুদ্ধে একমাত্র আন্দোলন হতে পারে না। দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় যদি কেউ আন্দোলন করতে পারেন তাহলে সেটা জনগণ, কারণ তারা যদি সক্ষম হন তাহলে তারাই শেষ পর্যন্ত গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির বিরুদ্ধে তথ্য বের করে আনতে পারবেন এবং সেটাকে প্রতিরোধ করার জন্য তৈরি হতে পারবেন। আমি একটু ব্রেক নিচ্ছি মানে আমি একটু সোমেন আছিস তো?
হ্যাঁ, আছি আছি হ্যাঁ, আমার যেহেতু মানে বাকিদের সাথে একদমই ইন্টারাকশন নেই, হ্যাঁ, এবং আলোচনাটা যদি বিভিন্ন দিকে এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমি যারা এখন আছো সবাই যদি একটু কেউ মানে কারো যদি কিছু বলার থাকে বা প্রশ্ন থাকে একটু করো, তারপরে আমি আবার সেকেন্ড হাফে আবার একটা আলোচনায় যাচ্ছি, বা শুধু প্রশ্ন বা বেশ, বলার না, তাহলে মানে কিছু সাজেশনও থাকে আর কি। তাহলে যারা বলতে চাও একটু এসো। এখনো পর্যন্ত আমরা চ্যাট বক্সে কোনো মেসেজ পাইনি, সুতরাং এমনি সরাসরি আগ্রহ প্রকাশ করে তোমরা বলো বলতে চাও। না, আমার মনে হচ্ছে আলোচনাটা যদি পুরোটা শেষ করলে তবেই হয়তো আমরা কিছু ইয়ে পেতে পারি, মানে মতামত পেতে পারি। আচ্ছা, হ্যাঁ। আহ, ঠিক আছে। ঠিক আছে, আমি এবার একটা বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে যারা এখানে আছেন তারা নিশ্চয়ই শুনে থাকবেন যে আমাদের ভারতবর্ষে এবং আমাদের ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা বিতর্ক প্রায়ই এসেছে, এবং সেই বিতর্কের সাথে মানে মানুষের সক্ষমতা বা মানুষের মানে অবস্থায় সবকিছু এসেছে, এবং তার জন্য সরকারও বদল হয়েছে। সেটা হচ্ছে যে কয়েকটি আন্দোলনের খুব প্রমিনেন্ট এখানে ভূমিকা রয়েছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় এই আন্দোলনগুলো, বা ভারতবর্ষের বুকেও নর্মদা বাঁচাও আন্দোলন, তুতিকোরিনের পারমাণবিক বিদ্যুতের বিরুদ্ধে আন্দোলন। এই সমস্ত আন্দোলনগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, যে যারা আন্দোলনকারী তাদের দিকেই প্রশ্নটা ধেয়ে এসেছে, যে আসলে কি তারা, যারা আন্দোলনটা করছেন, যারা সিঙ্গুরে বলছেন যে টাটার কারখানা করতে দেবেন না, বা গ্রামবাসীরাও বলছেন, বা নন্দীগ্রামে যারা বলছেন যে সালেম গোষ্ঠীকে কেমিক্যাল হাব বানাতে দেবেন না, বা কোথাও দাঁড়িয়ে নর্মদার ক্ষেত্রে বলছেন যে ড্যাম বানাতে দেবেন না, বাঁধ নির্মাণে তারা বাধা দিচ্ছেন, তারা কি আসলে উন্নয়ন বিরোধী? এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক শিবিরে বা রাজনৈতিক চর্চার মধ্যে বহুবারই এসেছে। এই উন্নয়ন এই শব্দটার সাথে আজকের আহ, রাজনীতি বারবারই বিভিন্ন বিতর্কে জড়িয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই কারণে, কারণ এটা তো ঘটনা যে আমরা উন্নয়নটা চাই। যখন আমরা আলোচনা করছি যে আজাদি হয়নি আজও, তার মানে নিশ্চয়ই যে আজাদি পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। তাহলে যেটা পাওয়ার কথা ছিল সেইখানে নিশ্চয়ই আমরা 1947 সালে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে অনেকটা এগিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেই এগিয়ে আসাটার নামই উন্নয়ন। কিন্তু আজকে উন্নয়নকে যে অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটা কি সেই অর্থ, নাকি সেটা অন্য কিছু? সেই চর্চার আলোচনাটা হওয়া প্রয়োজন। সেই আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটা তথ্য শেয়ার করতে চাইবো। ভারতবর্ষের, যেটা আমি জিডিপির ক্ষেত্রে বলছিলাম, যে ভারতবর্ষের জিডিপি গ্রোথ প্রথম 3 দশকে সেভাবে বৃদ্ধি হয়নি, 3% মতো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তারপরে সেটা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। তারপরে কেন সেটা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করলো সেটা আসবো, তার আগে একটা কথা বলি যে ভারতবর্ষের যে জিডিপি বৃদ্ধি পেল, এটা আগে মানে যখন ভারত স্বাধীন ছিল না তখন ভারতে কিরকম পরিকাঠামো ছিল বা উন্নয়নের অবস্থা কি ছিল। ভারতের এই বিষয়ে তথ্য খুব কমই পাওয়া যায়, তবুও বলছি যে ব্রিটিশরা ভারতে আসার আগে ভারতের তাঁতিরা সে সময় যে মানে তখন যে ইউনিটে দেওয়া হতো সেটাকে যদি খাদ্যশস্যের সাথে তুলনা করে নেওয়া হয়, তাহলে ব্রিটেনে তাঁতিরা সেই সময় মজুরি পেতেন মোটামুটি, ব্রিটেনের কথা বলছি, মানে ব্রিটেনের সাথে ভারতের কম্পেয়ার করছি, ব্রিটেনে তখন মজুরি পেতেন 40 থেকে 140 পাউন্ড খাদ্যশস্য ব্রিটেনের তাঁতিরা পেতেন প্রত্যেক সপ্তাহে।
ঠিক একই সময়ে বাংলার তাঁতিরা পেতেন 55 থেকে 135 পাউন্ড খাদ্যশস্য। অর্থাৎ ব্রিটেনে যখন একজন তাঁতি পাচ্ছেন 40 থেকে 140 পাউন্ড, সেখানে কিন্তু বাংলার তাঁতিরা পাচ্ছেন 55 থেকে 135 পাউন্ড। এবং দক্ষিণ ভারতে এই পরিমাণটা আরো বেশি ছিল, সেখানে তাঁতিরা এটা পেতেন 65 থেকে 160 পাউন্ড। তাহলে আজকের ব্রিটেনের সাথে ভারতের এই বৈষম্যের কারণ কি? ভারত কিন্তু যখন মানে ব্রিটিশরা যখন এখানে আসে, তখন ভারত, আমি আগেও বলেছি যে যথেষ্ট সমৃদ্ধ একটি দেশ ছিল বিভিন্ন দিক থেকে, মানে শিল্প থেকে শুরু করে, বস্ত্র শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু দেশে সমৃদ্ধ ছিল। এবং মানে রীতিমতো বণিক শ্রেণী এখানে তৈরি হয়েছিল, যারা নদীপথ ব্যবহার করে মানে বিদেশে, মানে অন্য দেশে পাড়ি দিয়ে ব্যবসার ঝাঁপ দিয়েছেন। কিন্তু ভারতের ব্রিটিশরা আসার পরে সেই সমস্ত পরিকাঠামো ভেঙে পড়ে। এবার 1951 সাল, মানে 1947 সালে যখন স্বাধীন হলো, তারপরে যেটা মানে তৎকালীন যে সরকার, তখন নেহরুর নেতৃত্বে কিছু বেসিক চেঞ্জেস আনা হয়, কিছু পরিবর্তন আনা হয়। সেই পরিবর্তনগুলোর অন্যতম ছিল যে একটা মডেলকে সামনে রাখা হয়, যে বলা হয় যে ভারতবর্ষের অর্থনৈতিক মডেলটা হবে সমাজতান্ত্রিক মডেল। এবং অর্থনীতিবিদদের মধ্যে অনেকেই এই তখন যে লাস্ট 3 দশকে যে ভারতের সমাজতান্ত্রিক মডেল ছিল, মানে তৎকালীন যে ভারতের প্রথম 3 দশকে যে সেভাবে বৃদ্ধি হয়নি, অর্থনৈতিক বৃদ্ধি হয়নি, সেটার কারণ হিসেবে এই সমাজতান্ত্রিক মডেলকে দায়ী করেন। এখন আমরা এটা ভাবতে পারি যে এই সমাজতান্ত্রিক মডেল তো রাশিয়াতেও ছিল, সমাজতান্ত্রিক মডেল চীনেও ছিল। তাহলে চীন এবং রাশিয়া তো মানে কতটা পিছিয়ে থাকা দেশ থেকে আজকে এত পরিমাণে ডেভেলপ করতে পারলো, তো ভারতবর্ষ কেন পারলো না? কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় যে ভারতবর্ষে কি আদৌ কোনো সমাজতান্ত্রিক মডেল ছিল? যদি থেকে থাকে তাহলে সেটা কি ছিল? মানে সমাজতান্ত্রিক মডেলের অর্থ, সমাজতন্ত্র অনেক অর্থে ব্যাখ্যা করা যায়। সমাজতন্ত্রকে কি অর্থে, এটাকে মানে কোন অর্থে ভারতবর্ষের তৎকালীন অর্থনৈতিক মডেলটা সমাজতান্ত্রিক মডেল ছিল? 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সিদ্ধান্ত তখন হয়েছিল, মানে তখন যেহেতু শিক্ষার হার, মানে সাক্ষরতার হার খুবই পিছিয়ে, খুব ন্যাচারালি তখন এটা মানে আশা করা যায়, এটা হওয়া উচিত ছিল যে ভারত স্বাধীন হওয়ার পরে খুব ইমিডিয়েটলি, যেটা চীন বা রাশিয়ার ক্ষেত্রেও দেখা গেছে, যে তারা প্রথম বিপ্লবের পরে প্রথম যে জিনিসটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে শিক্ষার প্রসারে। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম কিছু হয়েছিল। ভারতবর্ষে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর শিক্ষাকেই গুরুত্ব দেওয়া হলো, কিন্তু শিক্ষার সাক্ষরতার হারকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেওয়া হলো বুনিয়াদী শিক্ষাকে। কি পার্থক্য? সাক্ষরতার হার অর্থে, যেটা রাশিয়া বা চীনে হয়েছে, যে ব্যাপক পরিমাণে স্কুল তৈরি করা এবং কাউকে স্কুলের আওতার বাইরে যাতে কোনো বাচ্চা না থাকে সেটার দিকে খেয়াল রাখা, এবং সবাইকে স্কুলের আওতায় নিয়ে আসা এবং প্রাথমিক শিক্ষাটা সবার কাছে পৌঁছানো। ভারতবর্ষে কিন্তু তা হয়নি। ভারতবর্ষে অনেকটা মহাত্মা গান্ধীর মডেলে ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষার দিকে নজর দেওয়া হলো। বুনিয়াদী শিক্ষা মানে কি? বুনিয়াদী শিক্ষা মানে হাতে কলমের শিক্ষা। ছেলেমেয়েরা হাতের কাজের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করবে এবং সে কাজের ফসল বিক্রি করে অর্থ উপার্জন করবে। এটা ছিল তখনকার মডেল। প্রাথমিক বিদ্যালয়কে ব্যাপক হারে বাড়ানোর কিন্তু তখন উৎসাহ দেওয়া হয়নি। এমনকি 1951 পরে, যখন 5 বছর পরে, যখন 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে, তখনও কিন্তু প্রাথমিক শিক্ষাকে বুনিয়াদী শিক্ষার আঙ্গিকেই রাখা হচ্ছে, যার জন্য খুব স্বভাবতই অনেক পরিমাণ ছাত্রছাত্রী বা একটা মানে বড় অংশ ছাত্রছাত্রী কিন্তু প্রাথমিক শিক্ষার আওতায় আসতে পারলেন না। তাহলে সমাজতন্ত্র কি অর্থে? আমরা দেখছি যে যদি ভারতবর্ষের অর্থনৈতিক মডেল সমাজতান্ত্রিক হয়ে থাকে, তাহলে রাশিয়া বা চীনের সাথে এটা ম্যাচ হচ্ছে না কেন? রাশিয়া বা চীনের তো সমাজতান্ত্রিক মডেল বলতে, মানে আমরা সেটা রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি থেকেও জানি যে শিক্ষার ওখানে কি ব্যাপক বিস্তার হয়েছিল। ভারতবর্ষের সমাজতান্ত্রিক মডেলের একটা অন্য ডেফিনেশন, অন্য সংজ্ঞা বের করা হলো।
ভারতবর্ষে সমস্ত উৎপাদনশীল যে আহ, ক্ষেত্র, সেগুলোকে জাতীয়করণ প্রথম দিকে করা হয়নি, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী সেগুলোকে জাতীয়করণ করেন, এবং সেই জাতীয়করণের উদ্দেশ্য ছিল যে এমনটা নয় সেটাকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে আসা, যাতে করে রাষ্ট্রের আহ, সম্পদ বৃদ্ধি পায় এবং আয়, মানে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়। যার জন্য কি হলো, ওই সময় ব্যাংক জাতীয়করণ হয় এবং অন্যান্য রেল জাতীয়করণ হয়, বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু হয়। এর ফলে কি হয়, এই জাতীয়করণের যে সুবিধাটা, যেটা সবার জন্য প্রাপ্য ছিল, যেটা মানে সেখান থেকে যে পরিমাণ গ্রোথ হচ্ছে, সেটা শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হলো না। এরপরে 1965 থেকে 67 সালে মানে সবুজ বিপ্লবের কর্মসূচি নেওয়া হয়। সেখানেও দেখা যায় যে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা কমানোর কথা ভাবা হয়, কিন্তু সেখানে কৃষিজাত পণ্য ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেল, সেখানেও কিন্তু শিক্ষার প্রসার সে অর্থে হতে পারলো না। একটা কথা বলি যে ধর একই সাথে আমরা দেখছি যে আয় বৃদ্ধি হচ্ছে, রোজগার বৃদ্ধি হচ্ছে, কিন্তু রোজগারের সাথে সমানুপাতিকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মানে শ্রমজীবী মানুষের ম্যাক্সিমাম যে অংশটা, যারা কৃষি শ্রমিক, অর্থাৎ ভূমিহীন কৃষক যারা, তাদের মজুরি কিন্তু তাদের মজুরির ওপর কিন্তু এই আর্থিক যে বৃদ্ধি, তার কোনো ছাপ পাওয়া যাচ্ছে না। এমনকি 1993 থেকে 2006 পর্যন্ত কৃষি শ্রমিকদের মজুরি প্রায় একই থেকেছে, সামান্য পরিমাণে, মানে 1.4 টাইমস, অর্থাৎ 1.5 গুণেরও কম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সময় কিন্তু জিডিপির গ্রোথ রেট একই সাথে আছে 7 থেকে 8%। আমরা যদি একটা গ্রাফ একটু করি, মানে আন্দাজ করি, দেখবো যে চায়নার ক্ষেত্রে মানে প্রতি বছর জিডিপির যে হারে গ্রোথ হয়েছে, মানে পরবর্তী বছরে তার শ্রমিকদের বেতন প্রায় 12 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে 15 বছরে 1.5 গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানে গ্রাফটা প্রায় ফ্ল্যাট থাকছে। এবং ভারতবর্ষের এর ফলাফল অটোমেটিক্যালি মানে তার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বারবারই ঘুরে ফিরে পড়েছে। এবং এর ফলে যে এই 30 বছরে যে দ্রুত আয় বৃদ্ধি হলো, তারপরেও ভারত অপুষ্টিতে আক্রান্ত শিশুর অনুপাত ভারতে সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বেশি বললে মানে শুধুমাত্র বললে ভুল হবে, পৃথিবীর সবচেয়ে পিছিয়ে থাকা অংশ হচ্ছে আফ্রিকার যে সাবসাহারান কান্ট্রিজ যেগুলোকে বলা হয়, নিম্ন সাহারার যে দেশগুলি। ভারতবর্ষের অবস্থা এবং ভারতবর্ষের কিছু কিছু রাজ্যের অবস্থা প্রায় তারই মতো। ভারতের সাথে যদি আমরা যদি পাশাপাশি কয়েকটি দেশের যদি তুলনা করি, বা আরো কিছু দেশের যদি তুলনা করি, তাহলে সে আলোচনায় আমরা কি পাবো? ভারতের একদম সংলগ্ন মানে পৃথিবীর সবচেয়ে মানে দরিদ্রতম যদি 16টা দেশকে কনসিডার করা হয়, সেই 16টা দেশ হলো আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, কম্বোডিয়া, হাইতি, কিরগিজস্তান, লাওস, মলডোভা, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন এবং ভারত। এই 16টা দেশের মধ্যে যদি মাথাপিছু জিডিপি দেখা হয়, তাহলে মাথাপিছু জিডিপি অর্থাৎ যে টোটাল যে জিডিপি মানে গ্রস যে ডোমেস্টিক যে প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ ভারতের যে প্রত্যেক বছর যে জাতীয় উৎপাদন হচ্ছে, সেটা ডিভাইডেড বাই আমার পপুলেশন, জনসংখ্যা, সেইটা ভারতবর্ষে আমি লাস্ট সমীক্ষা অনুযায়ী বলছি, 2011 জনগণনা অনুযায়ী বলছি, ভারতবর্ষে সেটার পরিমাণ হচ্ছে 3203। অন্যান্য দেশে সেটা অনেকখানি কম। এবং মানে এই 16টা দেশের মধ্যে, মানে পৃথিবীর সবচেয়ে গরিব 16টা দেশের মধ্যে ভারতের মাথাপিছু জিডিপি, ভারত 1 নম্বরে, মানে 16টা দেশের মধ্যে মানে পিছনে লাস্টের দিক থেকে ভারত 16 নম্বরে আছে। কিন্তু ভারত এই 16টা দেশের মধ্যে জিডিপির গ্রোথে আছে 1 নম্বরে, অথচ একটি শিশু জন্মের সময় তার যে মানে বেঁচে থাকার যে প্রত্যাশিত আয়ু, কত বছর সে বাঁচবে,
সেখানে ভারত 9 নম্বরে রয়েছে, মানে 16টার মধ্যে 9 নম্বর, অর্থাৎ লাস্টের দিক থেকে 7 নম্বরে রয়েছে। শিশু মৃত্যুর হারে ভারত লাস্টের দিক থেকে 6 নম্বরে রয়েছে, সবচেয়ে দরিদ্রতম দেশের একদম শেষের দিক থেকে। এবং সাক্ষরতার হারেও ভারত শেষের দিক থেকে 11 নম্বরে আছে। এমনকি টিকাকরণ মানে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের পজিশন হচ্ছে শেষের দিক থেকে 3 নম্বরে, মানে থার্ড পজিশনে সে রয়েছে। ভারতের পরে একমাত্র আফগানিস্তান আর বোধহয় একটি দেশ রয়েছে, তারাই একমাত্র ভারতের পরে রয়েছে যাদেরকে টিকাকরণ করা যায়। এবং ভারতের সাথে যদি আমি আমাদের মানে প্রতিবেশী 6টা দেশের তুলনা করি, যেমন ধরো ভারতের খুব প্রতিবেশী দেশ একদিকে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং চীন। বাংলাদেশ এতটা পরে স্বাধীন হয়ে, যেখানে বাংলাদেশের 1991, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, 1991 সালে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জিডিপি জিডিপি না সরি মাথাপিছু জিডিপি, মানে পার হেড কতটা বরাদ্দ আছে, সেইটা বাংলাদেশের 60%। মানে ভারতবর্ষের 100 হলে বাংলাদেশের 60। সেইটা এখন লেটেস্ট দেখা যাচ্ছে ভারতবর্ষের থেকে বাংলাদেশের সাথে ডবল হয়ে গেছে, অর্থাৎ ভারতবর্ষে 100 হলে বাংলাদেশ, যেখানে 91 সালে 60 ছিল, 2011-তে গিয়ে সেটা বাংলাদেশ 200 হয়ে গেছে, এতটা এগিয়ে গেছে। এবং বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য সমস্ত দেশ মাথাপিছু জিডিপি, জন্মকালে প্রত্যাশিত আয়ু, শিশুদের মৃত্যুর হার, 5 বছরের নিচে শিশুদের মৃত্যুর হার, মায়েদের মৃত্যুর হার, সন্তানের জন্মের হার, মানে উন্নত সাফাই ব্যবস্থা, অর্থাৎ মানে শৌচালয় এবং এই যে ব্যবস্থা, সেই দিক থেকে শিশুদের টিকাকরণের হার, গড়পড়তা স্কুলে পড়ার মানে মেয়াদকাল এবং মেয়েদের মধ্যে সাক্ষরতার হার, শিশুদের মধ্যে অপুষ্টির হার, এই সমস্ত দিক থেকে ভারতের অবস্থা বাকি 6টা দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের থেকে কয়েকটা পয়েন্টে এগিয়ে রয়েছে কিছু কিছু দিকে, বাকি সবার থেকে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের সাথে যদি তুলনা করা হয়, মানে বাংলাদেশের মেয়েদের অগ্রগতি অনেকখানি হয়েছে, সেই তথ্যও পাওয়া যায়। এবং বাংলাদেশের মেয়েদের মধ্যে সাক্ষরতার হার এবং বাংলাদেশের মানে মেয়েদের মানে গড়পড়তা আয়ু, তাদের মানে গড় হাইট অথবা উচ্চতা এবং তাদের মধ্যে স্কুলে ভর্তি হওয়ার হার, এই সমস্ত কিছু বৃদ্ধি পেয়েছে, যার জন্য ওভারঅল এবং মেয়েদের বিয়ে হওয়ার যে বয়স সেটাও অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ফলত মেয়েদের সাক্ষরতার হারটা এবং মেয়েদের শিক্ষাগত অবস্থাটা অনেকটা প্রভাব ফেলেছে শিশুদের শারীরিক অবস্থার উপর, শিশুদের স্বাস্থ্যের উপর, এবং যে কারণে বাংলাদেশের ওভারঅল স্বাস্থ্য পরিকাঠামো অনেকখানি ডেভেলপ করেছে এটার ফলে। বাংলাদেশে যদি আমি কর্মরত মেয়েদের পরিসংখ্যান বলি, তাহলে ভারতবর্ষে এখনো পর্যন্ত 29% মেয়েরা কর্মরত, সেই সংখ্যাটা বাংলাদেশে 57%। বাংলাদেশে নারী পুরুষ যে অনুপাত, ভারতে সেটা 940, যেটা বাংলাদেশে 997, অর্থাৎ 1000 জন পুরুষ পিছু বাংলাদেশে 997 জন মহিলা রয়েছেন। এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে ভারতবর্ষে এই বাংলাদেশে ভ্রূণ হত্যার পরিমাণ অনেকখানি কম। এবং যদি মোট সন্তানের জন্মের হার দেখা যায়, যে অনেকেই অনেক সময় বলে থাকে যে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়া দেশ এবং বাংলাদেশ শিক্ষার দিক থেকে পিছিয়ে, ওখানে মানে বেশি। বাংলাদেশের কাছে এখন মানে ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ এক মানে মেয়ে তার মানে কটা বাচ্চার জন্ম দেবে এবং তার ফ্যামিলিতে কজন থাকবেন, এইটা তাদের কাছে ডিল করা এখন জল ভাতের মতো অবস্থা। মানে তারা মানে সন্তানের জন্ম ভারতে যদি 2.6 হয়, তাহলে সেটা বাংলাদেশে 2.2। এবং বাংলাদেশে অনেক মানে এনজিওর কাজ করেছে, মানে মানবাধিকার সংগঠন অনেক কাজ করেছে, যার জন্য বাংলাদেশের ওভারঅল অবস্থা অনেক ভালো।
একই সাথে যদি আমি আমি ধরে নিই যে এই যে বাংলাদেশ, নেপাল, ভুটান, এরা সবাই হয়তো ছোট দেশ, তাহলে বড় দেশের সাথে কম্পেয়ার করলে আমি হয়তো কিছুটা, ভারত যেহেতু অনেক বড় দেশ, সেজন্য ভারতের এই পরিসংখ্যানটা সঠিক নয়। সেই কারণে একটা ফোরাম আছে, সেটা হচ্ছে যে মানে ব্রিক্স, সবাই হয়তো নাম শুনে থাকবে। ব্রিক্স অর্থাৎ BRICS, বি তে ব্রাজিল, আর তে রাশিয়া, আই তে ইন্ডিয়া, সি তে চায়না এবং এস তে সাউথ আফ্রিকা। ব্রিক্সের এই 5টা দেশের মধ্যেও ভারতের অবস্থা, সেখানে মাথাপিছু জিডিপি রাশিয়ার অনেক বেশি, ব্রাজিলের তার থেকে কম। কিন্তু অন্যান্য সমস্ত দিকে দেখা যাচ্ছে যে সাক্ষরতার হার থেকে শুরু করে ভারতের টিকাকরণের হার ইত্যাদি সমস্ত দিক থেকে ভারত অনেকখানি পিছিয়ে রয়েছে। এবার একটা বিষয় বলি যে হয়তো এই ক্লাসটা সামনাসামনি যেহেতু হচ্ছে না, মানে হয়তো কিছুটা আমি জানি না মানে কতটা রিলেট করা যাচ্ছে যেহেতু অনলাইনে। কিছুদিন আগে সবার খেয়াল থাকবে 2012 সাল নাগাদ একটা লোডশেডিং হয়েছিল, বেশ বড় রকম লোডশেডিং, হয়তো খেয়াল থাকবে, আমি জানি না তোমাদের খেয়াল আছে কিনা কারো। আজ থেকে 9 বছর আগে ভারতবর্ষের প্রায় অর্ধেকের বেশি অংশে লোডশেডিং হয়েছিল, অর্থাৎ মানে এটাকে লোডশেডিং ঠিক বলা যায় না, বিদ্যুৎ বিপর্যয় বলা হয়েছিল। এবং ভারতবর্ষের 60 কোটি মানুষের, মানে 120 কোটি তখন জনসংখ্যা ছিল, 60 কোটি মানুষের বাড়িতে কোনো কারেন্ট ছিল না। এবং এটা নিয়ে তখন মিডিয়া একদম তুলকালাম হয়ে গিয়েছিল যে ভারতে একটা ভীষণ মানে বিপর্যয় নেমে এলো। হ্যাঁ, মানে বিদ্যুতের অবস্থা এই পরিমাণ কেন, এবং সেটা নিয়ে প্রচন্ড সরকারকে হেনস্থা করা হয়েছিল, অনেক আওয়াজ উঠেছিল, অনেক মানে বুদ্ধিজীবীরা অনেক আওয়াজ তুলেছিলেন, কথা বলেছিলেন। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় সামনে আসেনি, যে এই যে 60 কোটি মানুষের বাড়িতে কারেন্ট ছিল না, তার মধ্যে 20 কোটি মানুষের বাড়িতে কারেন্ট কোনো দিনই ছিল না, অর্থাৎ 20 কোটি মানুষের বাড়িতে বিদ্যুৎ কানেকশন পৌঁছয়নি। এই যে বৈষম্যটা, এটাকে বৈষম্য বলি বা এটাকে বৈষম্য বলি বা এটাকে আমি চিরাচরিত পরিস্থিতি বলি। ভারতবর্ষে সংবাদ মাধ্যমে বা অন্যান্য সমস্ত জায়গাতেই রাজনৈতিক ইস্যু যেগুলো হয়ে ওঠে, সেই রাজনৈতিক ইস্যু হয়ে ওঠার পেছনে কিন্তু কারা সামাজিকভাবে প্রভাবশালী, প্রতিপত্তিশালী, তাদের ডমিনেশন কিন্তু নির্ভর করে। মানে কারেন্টের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্টের ক্ষেত্রে ভারত সরকার ব্যাপক পরিমাণে ভর্তুকি দেয়, ব্যাপক পরিমাণে ভর্তুকি দেয়। অথচ এই দেশে এখনো পর্যন্ত 1/3 বাড়িতে এখনো পর্যন্ত বিদ্যুতের কানেকশনটাই পৌঁছয়নি, কারেন্টের কানেকশন পৌঁছয়নি। তাহলে ভারত যে সরকার যে ভর্তুকিটা দিচ্ছে, সেই ভর্তুকিটা কাদের জন্য বরাদ্দ হচ্ছে? সেই ভর্তুকিটা বরাদ্দ হচ্ছে যাদের কাছে কারেন্ট পৌঁছয়নি তাদের জন্য, পৌঁছেছে তাদের জন্য। আমি এখানে যারা আলোচনা শুনছেন, একটা প্রশ্ন যদি রাখা যায়, মানে একটু কেউ মতামত জানালে ভালো হয়। রিসেন্টলি আমরা দেখছি খবরের কাগজে, এবং এটা মোটামুটি রিসেন্ট মানে আমাদের লাস্ট বিধানসভা নির্বাচন থেকে সব জায়গাতেই আলোচনাটা হচ্ছে, একটা ইস্যু খুব সামনে আসছে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। আমি সবার কাছে একটা প্রশ্ন রাখছি, যদি এটা কেউ বলেন যে সমস্ত মানে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে সমস্ত দলই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, বিভিন্ন জন বিভিন্ন ফর্মে প্রতিবাদ করছে। হ্যাঁ, কোথাও মুখ্যমন্ত্রী বাইক চালাচ্ছেন, কোথাও অন্য কিছু হচ্ছে। কিন্তু পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে মানে কারা এফেক্টেড হচ্ছে, কতটা এফেক্টেড হচ্ছে, এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি আদৌ কাদের দাবি, এটা যদি একটু আলোচনা হয়। মানে আমরা এখানে যে কজন আছি, আমি দেখতে পাচ্ছি এখানে 26 জন আছি, 27 জন আছি। হ্যাঁ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে আমরা নিজেরা কতটা এফেক্টেড হচ্ছে এবং সমাজের অন্য কেউ কতটা এফেক্টেড হচ্ছে, বা এইটা এই সময় রাজনৈতিক পরিসরের জন্য কি খুব গুরুত্বপূর্ণ দাবি, একটু যদি কেউ বলেন। আমি এটা জিজ্ঞেসই করছি। সাধারণত আমার যেটা মনে হয়, আমি শালিনীর কথা বলছি ম্যাম, হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গ্রাফ দেওয়ার জন্য। আমি থরলি শুনছিলাম।
আমার যেটা মনে হয় সব থেকে বেশি তো সাধারণ মানুষেরই প্রবলেম হবে পেট্রোল ডিজেল, কারণ এর প্রবলেম হলে যাতায়াত করতে প্রবলেম হবে, বিকজ এই কোভিড সিচুয়েশনে মোস্টলি আমরা বাইরে বেরোতে পারিনি এবং অনেকেই আছে যারা খুব আন্ডারপ্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে, বাস বা অটো বা হোয়াট এভার ইউজ করে যানবাহনে। তো এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট। সো সাধারণ মানুষেরই সব থেকে বেশি বড় দাবি, এটা আমার যেটা মনে হয়। আদারওয়াইজ যারা খুব প্রিভিলেজড তাদের ক্ষেত্রে খুব যে একটা প্রবলেম হতে পারে, আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, ধন্যবাদ শালিনী। আর কেউ বলবে? আমি শালিনীর কথায় আসছি, আর কেউ বলতে চাও? আমি প্রশ্নটা আর একটু স্পেসিফিক করি যে শালিনী একদমই একটা জায়গা ধরেছে, মানে যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ কোভিড পরিস্থিতিতে যাদেরকে বাইরে বেরোতে হচ্ছে পেট্রোল ডিজেলের জন্য, এটা ঘটনা যে বাস অটো ইত্যাদি ভাড়া বাড়ছে, যারা আমরা বেরোচ্ছি সবাই কম বেশি জানি। কিন্তু যারা আপার ক্লাস, শালিনী যেটা বললো যে আপার ক্লাস যারা উচ্চবিত্তের, তারা যে খুব একটা এফেক্টেড হচ্ছে এমনটা নয়। এটাই কি সবার মতামত নাকি অন্য কোনো মতামত আছে? আমি একটা কথা বলি জুবিদি, শালিনীর সঙ্গে সহমত, তবে আপার ক্লাস কি এক্ষেত্রে সেই এটা সামনে নেবার ক্ষমতাটা রাখে, যেটা লোয়ার ক্লাস বা মিডল ক্লাসের ক্ষেত্রে অনেকটাই মানে বিপজ্জনক। এটাই আর কি অ্যাড করার। আচ্ছা, আর কিছু? মানে সবাইকে আমরা একমত যে এই সময় পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি, রাজনৈতিক না অর্থনৈতিক দাবি? ম্যাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তো জানি না, মানে মনে হয় না, বাট একটা গুরুত্বপূর্ণ, অফকোর্স গুরুত্বপূর্ণ তো ব্যাপারটা, মানে অনেক গুরুত্বপূর্ণ, বা সব থেকে ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু ইট ইজ। আমি না ঠিক যে বুঝতে কোনো পারছি না যে আপনি কি কথা বলি, অ্যাকচুয়ালি হিট করতে চাইছেন। ঠিক 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 আছে, আমি বলছি একটু। হ্যাঁ, আর কেউ কিছু বলছো? বলছিলাম ম্যাম, জুবিদি, যে এই হ্যাঁ, যে কোনো প্রকল্প, এই যে সামাজিক প্রকল্পের মাধ্যমে সরকার এই 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 পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার তো বেশি পয়সা যদি উপার্জন করতে চাইছে, তাতে কিন্তু সমস্যা নেই। সমস্যা এখানেই তৈরি হচ্ছে যে এই পয়সা মানে একেবারে সমাজের যারা প্রান্তিক পর্যায়ের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের হাতে পৌঁছচ্ছে না। আজকে যদি মানে বাজারে আলুর দর যদি 50 টাকা হয় এবং রিক্সাওয়ালার হাতে যদি 50 টাকা থাকে আলুটা কিনে নেওয়া, তাহলে তাহলে কিন্তু এই আলুর দর নিয়ে লোকে মাথা ব্যথা করবে না। আমার মনে হয় যে এই জায়গাটাতেই অ্যাকচুয়াল সমস্যা আছে, যে সরকার যে পরিমাণ অর্থ সামর্থ্য প্রকল্পের মাধ্যমে মানে সমাজের একেবারে নিচু স্তরের বা মধ্যবিত্ত স্তরের মানুষদের কর্মসংস্থান বা এই অর্থনৈতিক সুবিধা বা ভালো সামগ্রিকভাবে বেঁচে থাকা, স্বাধীনভাবে বাঁচতে পারা, মানে আমি যতটা মনে করি আর কি, যে অর্থনৈতিক স্বাধীনতাটা সবচেয়ে বেশি। এইটা থাকলে এই যে ধরুন যা অর্থ একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে লাগে, সেই পরিমাণ অর্থ রোজগারের সুযোগ বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের গুলোর থাকছে না। এই ক্ষেত্রেই সমস্যাটা বাড়ছে। ঠিক। আর কেউ বলবে কিছু?
কেউ বোধহয় কিছু বলতে চাইছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলছি। আমি শালিনী, রবি এবং পার্থসারথী যারা বললে, আমি প্রথমেই বলে দিই, আমাকে ম্যামটা প্লিজ বলো না, আমি তোমার থেকে কয়েক বছরেরই বড় হব। হ্যাঁ, খোলাখুলি আলোচনা হতে পারলে ভালো হয়। আচ্ছা ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এক মিনিট, আমি এটা একটা বলছি। হুম হুম। আমার মনে হয়েছে এটা যতটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দাবি, মানে অর্থনৈতিক ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ দাবি, তার চেয়ে বেশি এটা রাজনৈতিক দাবি। কেন? কারণটা হচ্ছে, সাধারণ মানুষ, যদি আমি সাধারণ বলতে আমরা কাদের বুঝি, একদম নিম্নবিত্তকেই যদি ধরি, তাহলে তাদের যাওয়া আসার ব্যাপারটা খুব বেশি দূরত্বগামী নয়। হ্যাঁ, এবং তারা পেট্রোল চালিত বা ডিজেল চালিত যে গাড়ি, সেগুলো কিন্তু তারা খুব বেশি ব্যবহার করে না। তারা হয়তো মাসে, দশে, সপ্তাহে একদিনে, 8 দিন হয়তো আত্মীয়ের বাড়ি কি আর একটু দূরে যায়। কৃষক সম্প্রদায়ের কথা বলছি আমি, তাদের কথা বলছি, যারা রোজ কাজ করে তাদের কথা না। কিন্তু সেটাকে এড়িয়ে এটা অনেক বেশি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ দাবির চেয়েতেও এটা রাজনৈতিক দাবি হয়ে গেছে, মানে হয়ে গেছে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আর কি, এটা আমার মনে হয়। আচ্ছা ওম প্রকাশ, তোমায় আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, তুমি এই দিকটা বলেই বলছি যে তুমি বলছো যে গাড়ি, পেট্রোল ডিজেল, যেহেতু গাড়ি মানে বাস, অটো, এটা যারা কৃষক বা যারা মানে গ্রামীণ মানুষ, তারা তো রেগুলারলি ব্যবহার করেন না। ফলত তাদের জীবনযাপন এতে খুব একটা এফেক্টেড হবে না, কিন্তু হবে মানে ওই ততটা হবে না। হ্যাঁ মানে ততটা হবে না, যারা নিয়মিত যাতায়াত করেন তাদের মতো অতটা হবে না। হ্যাঁ, মানে তাদের পকেট থেকে যতটা অর্থ বেরোবে, ততটা সাধারণ মানুষের অর্থ অতটা ব্যয় হচ্ছে না। হ্যাঁ, আয় অনুপাতে সেটা হয়তো তাদেরও ক্ষতি। ঠিক। আমি তোমাকে আরেকটা তাহলে এখানে এই সূত্রে একটা প্রশ্ন করি, যে ধরো একজন কৃষক, তিনি নিজে হয়তো রোজ বাসে চড়ছেন না, হ্যাঁ, ফলত তার প্রত্যেকদিন যে বেশি ভাড়া দিতে হচ্ছে তেমনটা নয়, কিন্তু কৃষক যে ফসলটা উৎপাদন করছেন, হ্যাঁ, সেই ফসলটা যখন বাজারে আসছে তখন তো গাড়ি করেই আসছে। এবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য গাড়ির যে ট্রান্সপোর্টের খরচ সেটা বাড়ছে, ফলত ফসলটা যখন বাজারে যাচ্ছে তার দাম বাড়ছে, এবং সেই দামটা কিন্তু কৃষক পাচ্ছেন না, মানে ট্রান্সপোর্টে যে খরচটা হয়ে যাচ্ছে সেটার জন্য যে খরচটা কিন্তু কৃষক পাচ্ছেন না। এতে কি মানে ইনডাইরেক্টলি কৃষক এফেক্টেড হবেন না? হ্যাঁ হবেন, কিন্তু আমার কথাটা হচ্ছে, কৃষক তার আগে কতটা দাম পেত? এই যে পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি যদি কমেও যায়, কৃষক কি সেই পরিমাণ দাম পেয়েছে? পায় না তো। কৃষক আজও যা দাম পায়, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে বলে হয়তো আর একটু কমবে, কিন্তু এমন নয় যে কৃষকের পেট্রোল ডিজেলের দাম কমে গেলেই কৃষক ঠিক মূল্য পাবে, পায়নি তো। মানে এটা তো বাস্তবিক সত্য, কোনোদিনই কৃষক সেই দাম পায় না, মানে তাতে পেট্রোল ডিজেলের দাম কমেই থাকুক বা বৃদ্ধিই পাক। ঠিক। আমি এবার একটু বলছি, ঠিক আছে? অনেকেই বলেছো, মানে খুব ভালো লাগলো, সেই মানে ইন্টারঅ্যাক্টিভ হলে অনেকগুলো আলোচনা খোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাইছি, আপনার সাথেই অ্যাড করতে চাইছি। সেটা হচ্ছে এইরকম যে ফসলটা উৎপন্ন করার আগে জমিতে কিন্তু জলসেচের ব্যবস্থা করতে হয়, সেখানে কিন্তু ডিজেলের দরকার হয়, ফলে একটা কিন্তু তাদেরকে ব্যয়ভার বহন করতেই হচ্ছে। এই জায়গাটাই মনে হয় যে ক্ষতিগ্রস্ত হবে না বলছে ওম প্রকাশ দা, এটার সাথে আমি একমত নই। না না, আমি ক্ষতিগ্রস্ত হবে না বলছি না, যতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হায়ার কোয়ালিটি মানে উপরের লোকজন হবে ততটা হবে। কেন হবে না? ওই তুমি বলছো না যে ওই মানে পেট্রোল, ওই কৃষকের আর কি সেচ ব্যবস্থা, সব কৃষকের সেচ ব্যবস্থা পেট্রোল চালিত নয় এখনো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু এইটা আমি বলছি, যদি সরকার পেট্রোল ডিজেলে ভর্তুকি দিত তাহলে এই আন্দোলন হতো না। আজকে রাজ্য সরকারের আয় কমে যাচ্ছে, সেন্ট্রালের আয় কমে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম এরাই কিন্তু ওই জন্য বাড়াচ্ছে শুধু সরকারি আয় বাড়ানোর জন্য। এবং সেই ক্ষেত্রে মানে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আসছে পুরো গড়িয়ে গড়িয়ে মূল যে মানে
ওম প্রকাশ, একটা কথা বলি, তোর কথাগুলো মানে মোটামুটি রিপিট হচ্ছে, ক্লিয়ার বুঝতে পেরেছি, কিন্তু আমার যা মনে হয় সার বীজ কৃষককে যেমন দিতে হচ্ছে, তেমন একটা বিস্কিট বিড়ি সিগারেট সবকিছু কিনতে হচ্ছে, সবকিছু কিন্তু মূল্যবৃদ্ধিটা বেড়েছে। এটার অন্যতম কারণ একটা যে ডিজেল পেট্রোলের দাম বা মূল্যবৃদ্ধি, প্রত্যেকটা ক্ষেত্রে এটা বেড়েছে, মূল্যবৃদ্ধিটা হয়েছে, তার পেছনে একটা কারণ, কিন্তু অন্যতম একটা কারণ পেট্রোল ডিজেলের দাম। আচ্ছা, এক মিনিট, আমি একটা কথা এটা একটু বলছি। বড়, বেশি বড় করাটাই বেটার হবে, তাহলে আলোচনাটা হয়তো একটু ইয়ে হয়ে যাবে। আচ্ছা, প্রশ্নটা হ্যাঁ, কিসের জন্য ঠিক আছে, এটাই বলছি। ঠিক আছে, আমাদের তো একটা টাইমের মধ্যে শেষ করতে হবে। আমরা নিজেরা এভাবে কথা না বলে, আমরা যিনি আলোচক আছেন জুবিদি মানে একজনকে প্রশ্ন করছেন, সেইভাবে আমরা উত্তর দিই। আমরা একটা 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 সিস্টেম একটা মেনটেন করি, তা না হলে আলোচনাটা খুবই মানে ছড়িয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা একটু অনুরোধ করলাম সবাইকে। আচ্ছা, প্রথমত আমি সবাইকে মানে আমার খুব ভালো লাগবে যে সবাই এটাতে ইয়ে করলে, আলোচনা করলে। সোমেনের সাথে আমি একটু বিরোধিতাই করছি, সোমেন সঞ্চালক তো, ওর হেডেকটা বেশি, চাপটা আমি বুঝতে পারি, কিন্তু এটা সত্যি যে মানে আলোচনাটা একতরফে হয়ে গেলে সেটা অনেকটা ইয়ে হয়ে যায়। এই আলোচনা থেকে অনেকগুলো দিক উঠে এসেছে। আমি ওম প্রকাশ তোমাকে বলি, তুমি প্রথমত তুমি যে পয়েন্টটা অ্যাড্রেস করেছো, আমি তোমার করছি, কারো মাইক্রোফোন আনমিউট আছে, একটু মিউট করে নি, মানে ইকো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু ইকো করে নিও সবাই। শালিনী, পার্থসারথী, সীমারুল, রবি, ওম প্রকাশ, সোমেন, তোমরা যে বললে, মানে যে যা বললে, আমি ওম প্রকাশের কথাটার সাথে একেবারে একমত। একমত মানে আমি তার সপক্ষে কিছু যুক্তি দিচ্ছি এবং কিছু তথ্য দিচ্ছি। আমি আমার মতটা পরে বলছি, ঠিক আছে? একটা তথ্য দিই যে 2012 সালের ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর ডেভেলপমেন্ট, এই ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা সার্ভে করা হয় এবং সেখান থেকে একটা তথ্য সামনে আসে যে শুধুমাত্র টেলিকম ক্ষেত্রের জন্য ভারত 2012 সালে 275 কোটি টাকা 275 কোটি লিটার ডিজেল কিনেছিল, এবং সেই ডিজেল বাবদ বার্ষিক 2,500 কোটি টাকা ভর্তুকি হিসেবে সরকারের কাছ থেকে যায়। আমি আবার রিপিট করছি যে 2012 সালের একটা সমীক্ষার রিপোর্ট বলছে যে শুধুমাত্র টেলিকম মানে আমরা নিশ্চয়ই জানি যে কোন ইন্ডাস্ট্রিটার কথা বলা হচ্ছে, সেই টেলিকম ইন্ডাস্ট্রির জন্য ভারত 275 কোটি লিটার ডিজেল কিনেছিল, ভারত সরকার কিনেছিল, এবং সেই বাবদ 2,500 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। যদি ওই ভর্তুকিটা মানে ওই ডিজেলটা না কেনা হতো, ওই 2,500 কোটি টাকার বিনিময়ে ভর্তুকি দিয়ে, তাহলে ওই টাকাতে যে পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন করা যেত, তাতে দেখা যাচ্ছে যে বছরে 12 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকে অ্যাভয়েড করা যেত। মানে সরকার ডিজেল কিনছে, একই সাথে একদিকে হচ্ছে সরকার ওই ডিজেলের বাবদ ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকিটা তো সরকার দিচ্ছে মানে সরকারের টাকা তো আর আলাদা কোনো টাকা না, সেটা জনগণের টাকা। অন্যদিকে সেই ডিজেলের পরিবর্তে যদি সৌরবিদ্যুতের পিছনে এটাকে ইনভেস্ট করা হতো, সোলার প্ল্যান্টের পেছনে, তাহলে দেখা যাচ্ছে যে ওই ডিজেল থেকে যে 12 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হলো, সেটাকে অ্যাভয়েড করা যেত। এবার এখান থেকে দুটো মানে পার্সপেক্টিভ উঠে আসে। প্রথমত, ওম প্রকাশ যে কথাটা বললো এটা একেবারেই ঠিক কথা, যে পেট্রোল ডিজেল মানে যে পেট্রোলিয়াম জাত যে তেল, সেই তেল সবার মানে ব্যক্তিগত প্রয়োজনে লাগে না। মানে পেট্রোল ডিজেলের ব্যবহার বাস, ট্যাক্সি, অটো, মোটরসাইকেল, এই জাতীয় যে জিনিসপত্র হয়, মেনলি আমি যানবাহনের ক্ষেত্রে বলছি, বাস, অটো, ট্যাক্সি এগুলো তো সবার জন্য, সেটা আমি বাদ দিলাম। মোটরসাইকেল কটা বাড়িতে, আমরা যারা গ্রামের দিকে থাকি বা একটু খবরাখবর রাখি, মোটরসাইকেল মানে রাখার মানে কেনার মতো ক্ষমতা কটা পরিবারের থাকে? অনেক পরিবারের, অধিকাংশ পরিবারেরই থাকে না। যারা ভূমিহীন কৃষক বা তাদের মোটরসাইকেল কেনার মতো ক্ষমতা থাকে না, 1 নম্বর। 2 নম্বর, এটা কেউ বলতেই পারেন, যেটা শালিনী বলছিল, যে এটা কারো মনে হতেই পারে, এটা খুব মানে মনে হওয়ার মধ্যে কোনো ভুল নেই, যে
হ্যাঁ, মানে সবার বাড়িতে হয়তো নেই, কিন্তু কিছু জনের বাড়িতে তো আছে। কিছু জনের তো মানে ভাড়া তো বেশি বেশি দিতে হচ্ছে। তো তাদের তো এফেক্ট করছে। সরকার তো সরকারের এই যে ভর্তুকিটা, সেই ভর্তুকিটা তো তাদের জন্য তো ভালো। মানে পেট্রোল ডিজেলের দাম বাড়লে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মানে যখন আমি একটা কোনো সরকার, মানে আমি যখন বাইরে থেকে কোনো একটা জিনিস সমালোচনা করছি, তখন আমি সরকারের সমস্ত কিছুকে ক্রিটিক করতে পারি। আমি একদম মানে স্বাধীনভাবে করতে পারি, আমার কোনো ইয়ে নেই, বাধা ধরা নেই। কিন্তু আমি যখন সরকারে আছি, মানে কেউ যদি সরকারে থাকেন, হ্যাঁ, তখন তার কিন্তু এটা ভাবা উচিত যে আমি যে পলিসিটা নিচ্ছি, সেই পলিসিটা কাদের জন্য, কতটা অংশের মানুষের জন্য। এক্ষেত্রে আমি গান্ধীর কথা আবার মানে ফিরে যাব। আমি কিছুক্ষণ আগে গান্ধী যেরকম বুনিয়াদী শিক্ষার মডেলকে অপোজ করেছিলাম, বলেছিলাম যে বুনিয়াদী শিক্ষার ফলে ভারতবর্ষের প্রাথমিক শিক্ষার বিস্তার হয়নি প্রথম 10 বছরে। কিন্তু আমি এক্ষেত্রে গান্ধীর কথা ফিরবো, যে গান্ধী বলেছিলেন যে মানে সরকার কেউ ইয়ে করে, যে তুমি তখন একটা কোনো প্রকল্প নীতি প্রণয়ন করার ক্ষেত্রে প্রথম ভাববে যে তোমার দেশের সবচেয়ে গরিব যে এলাকা, যে গ্রাম, তার জন্য এটা আদৌ কতটা মানে উপযুক্ত, সেটা অনুযায়ী তুমি কোনো নীতি নির্ধারণ করো। এই ক্ষেত্রটা অনেকখানি তাই। ভারত সরকার, আমি কিন্তু একটা জিনিস আগে বলে দিই, এইটা বলছি মানে কেউ এটা ভাববেন না যে আমি বর্তমানে সরকারের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করাটাকে সমর্থন করছি। আমি এটা এই সরকারের রেসপেক্টে বলছিই না, আমি বলছি এটা ইন জেনারেল। যে সরকার যে পেট্রোল ডিজেলের যে দাম বৃদ্ধি, মানে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়াটা যে সরকার নয়, যে রাজনৈতিক ইস্যু হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার ফলে, বা পেট্রোল ডিজেলের দামটা অ্যাকচুয়ালি বেশি। পেট্রোল ডিজেল বাইরে থেকে কিনতে হয়, এটা ভারতে উৎপাদন হচ্ছে না। এক সেকেন্ড, হাবলা চুপ কর। পেট্রোল ডিজেলটা ভারতকে পেট্রোলিয়ামজাত দ্রব্য বাইরে থেকে কিনতেই হচ্ছে। ভারত যেটা করছে, সেখানে সেই দামটা কম রাখার জন্য ভারত সরকার সেই সরকার যদি বেশি দেয় তাহলে এটা কম থাকছে সাধারণ মানুষের জন্য, যদি ভর্তুকিটা সে কম দেয় তাহলে দামটা বেড়ে যাচ্ছে। এবার আমরা চাইছি যে পেট্রোল ডিজেলের দামটা কম থাকুক, খুব স্বাভাবিক। যারা আমরা বাসে ট্রামে চড়ি, ভাড়া বাড়লে আমাদের রাগ হচ্ছে। কিন্তু এটা আমাদের এই চাওয়াটার জন্য সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। একটু ভেবে দেখা দরকার, এই ভর্তুকিটার ফলাফলটা আমরা বা আমাদের মতো কত অংশের মানুষ ভোগ করছি। এটা তারাই ভোগ করতে পারছে যাদের কাছে সরকার এই এই জিনিসগুলো অ্যাক্সেস করবার মতো ক্ষমতা আছে, বা মানে বেশি আমরা অ্যাক্সেস করি। উল্টো দিকে সরকার যদি এই ভর্তুকিটা আমাদের এই পেট্রোল ডিজেলের ভর্তুকির জন্য বরাদ্দ, এই ভর্তুকিটা সরকার যদি এই টাকাটাকে পেট্রোল ডিজেলের ভর্তুকির জন্য বরাদ্দ না করে, যদি সরকার এটা এমন করতো যে সরকার, ধরে নেওয়া যাক যে রেশন ব্যবস্থা আছে, সেই রেশন ব্যবস্থার মধ্যে প্রত্যেক বাড়িতে মানে মাসে মাসে ডিম বা ডাল বা চাল, মানে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পৌঁছে দিত প্রত্যেক বাড়িতে, সেটা কি বেটার হতো না? আমি যখন সরকারে কোনো খরচকে জাজ করছি, তখন আমার দেখা উচিত যে ওই খরচটা যাতে ম্যাক্সিমাম পিপল ব্যবহার করতে পারে। রেশন কার্ড কিন্তু এখন সবার বাড়িতেই প্রায় আছে। তাহলে আমি নিশ্চয়ই চাইবো, মানে আমি যদি দেশের সবার কথা ভাবি, আমি চাইবো যে ফাইন, সরকার যখন টাকাটা ইনভেস্ট করছে, সরকার টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করুক যেটা সবাই তার বেনিফিটটা পেতে পারে। আমি বলবো তুমি পাবলিক ডিস্ট্রিবিউশন যে সিস্টেম আছে, রেশন সিস্টেম আছে, তুমি তার মাধ্যমে তুমি পৌঁছে দাও। আসলে আমরা এটা সচেতন ভাবে করি না, কিন্তু রাজনৈতিক দল যারা আছে তারা এটা সচেতন ভাবেই করে। কেন করে? কারণ রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে বা আমাদের বাংলার বুকে যারা আছে, তারা প্রত্যেকে, মানে একটু গভীরে গিয়ে দেখলে দেখা যাবে, প্রত্যেকে উচ্চ শ্রেণীর বা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিম্নবিত্ত শ্রেণীর, ভূমিহীন কৃষকের, শ্রমিকের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে। যে কারণে সরকার যখন ভর্তুকি দেয়, সরকার যখন পেট্রোল ডিজেলে ভর্তুকি দেয়, সরকার যখন ইনফ্যাক্ট সরকার কিন্তু কারেন্টেও প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়। কারেন্টের যে বিল আসে আমাদের, সেই বিলে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়। এবার একটা জিনিস ভেবে দেখো, যে সরকার ভর্তুকি দিচ্ছে, অর্থাৎ সরকার জনগণের টাকাকে আবার রিসাইকেল করছে, কিন্তু মানে জনগণের 1/3 মানুষের কাছে এখনো কারেন্টের কানেকশনটাই সরকার পৌঁছতে পারেনি। তাহলে এই যে ভর্তুকিটা আমি পাচ্ছি, সেটা মানে যারা আমরা পাচ্ছি তারা কি এটা প্রিভিলেজড অংশে, একটু মানে সরকারি একটু সুবিধাভোগী অংশে পরিণত হচ্ছি না?
কারণ আমরা তো সুবিধাটা অ্যাক্সেস করছি, সুবিধাটা তো যাদের কাছে কারেন্ট পৌঁছয়নি তারা তো অ্যাক্সেস করতে পারছেন না। একই রকম ভাবে পেট্রোল ডিজেল যারা অ্যাক্সেস করছেন না তাদের কাছে তো পেট্রোল ডিজেলে ভর্তুকিটার কোনো সুবিধা পৌঁছচ্ছে না। রবি যে কথাটা বললো, বা এটা পার্থসারথীও সম্ভবত বললো, সীমারুলে বললো, যে এটা তো ঘটনা যে হতে পারে তার নিজের কাছে বাইক নেই, তার নিজের কাছে অটো বা বাসে সে রেগুলার চড়ছে না, কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়লে ইনডাইরেক্টলি, যেটা আমি ঘুরিয়ে ওম প্রকাশকে প্রশ্ন করলাম, যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে তো সব জিনিসের দাম বাড়বে, তখন তো সে এফেক্টেড হবে। কিন্তু এটা ইকোনমিক্সের একটা, এটা আমি বলবো যে এখানে সবাই নিশ্চয়ই অর্থনীতির ছাত্র নও, আমিও নই, কিন্তু আমি এটা একটু পড়াশোনা করে জেনেছি যে এটা স্ট্যাটিস্টিক্স থেকে দেখা যায় যে সরকার ভর্তুকি দিলে, সরকার যে কোনো ক্ষেত্রে, সেটা পেট্রোল ডিজেল হোক, অন্য যে কোনো ক্ষেত্রে হোক, সরকার ভর্তুকি দিলে ইন জেনারেল দেশে মূল্য বৃদ্ধি হয়। ভর্তুকি তুমি সরকার যে কোনো ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রে ভর্তুকি দিলেই মূল্য বৃদ্ধি হয়, অর্থাৎ জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়। তাই ভর্তুকি দিয়ে কখনো মূল্য বৃদ্ধিকে ঠেকানো সম্ভব নয়। সরকার যদি মূল্য বৃদ্ধিকে ঠেকাতে যায়, জিনিসপত্রের দাম বৃদ্ধিকে ঠেকাতে যায়, তাহলে সেটা ভর্তুকি দিয়ে কখনো সম্ভব নয়। এটা আপাতত বোঝার জন্য এটাকে অর্থনীতির একটা সূত্র হিসেবে অ্যাকসেপ্ট আমাদের করতে হবে, কারণ আমরা ওই বিষয়ের ছাত্র নই। এবং এটা এর ওপর অমর্ত্য সেন এবং জন্দ্রেজের বিখ্যাত কাজ রয়েছে, পেপার রয়েছে, ওনারা দেখিয়েছেন যে সরকার, অ্যাকচুয়ালি ভারত সরকার এই এবং অজান্তে অনেক রাজনৈতিক দল এবং অনেকে জেনে বা অনেকে না জেনেও এই বারবার সরকারকে ভর্তুকি দিতে বলে, এবং সরকার অ্যাকচুয়ালি যে ভর্তুকি দেয়, সেই ভর্তুকিটার জন্য সবচেয়ে সুবিধা পায় উচ্চ শ্রেণীর মানুষ। আমি আরেকটা উদাহরণ দিই। সরকার প্রথমে জানিয়ে রাখি সরকার কোন কোন বিষয়ে ভর্তুকি দেয়। সরকার ভর্তুকি দেয় পেট্রোল ডিজেলে, সরকার ভর্তুকি দেয় কারেন্টের বিলে, ইলেকট্রিক বিলে। একটা বড় পরিমাণ ভর্তুকি দেওয়া হয় সার জমিতে সার ব্যবহার করা হয় তার পেছনে। এমনকি ভর্তুকি দেওয়া হয় যে সোনা এবং হীরের যে গয়না, তার যে ইম্পোর্ট ডিউটি যেটাকে বলা হয়, সেটা যখন বিদেশ থেকে আমদানি করা হয়, তার উপর যে ট্যাক্সটা বসানো হয়, সেই ট্যাক্সের উপরও সরকার ছাড় দেয়। এবার এটা নিশ্চয়ই আমাদের কাছে একদম স্পষ্ট যে ওই সোনা এবং হীরের গয়না কাদের জন্য। তাহলে সরকারের ভর্তুকি, অর্থাৎ পাবলিকের টাকা, সরকার যখন সোনা এবং হীরের গয়না ট্যাক্সের ছাড় দিচ্ছে, ট্যাক্সটা পাবলিকের টাকা, সেখানে ছাড় দিচ্ছে, তাহলে সরকার কোন শ্রেণীর মানুষকে সাহায্য করছে। একই রকম ভাবে সারের ক্ষেত্রেও একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে 2008-9 সালে ভারতবর্ষের যে মোট জিডিপি ছিল তখনকার, তার 1.5% সারের ভর্তুকির জন্য খরচ করা হয়েছিল। শুধুমাত্র সারের ভর্তুকির জন্য জিডিপির 1.5% খরচ করা হয়েছিল। জিডিপির 1.5%টা কত, কোনো আন্দাজ আছে? ভারতবর্ষের শিক্ষা খাতে তখন 1% ইনভেস্টমেন্ট হতো। একটা জিনিস ভেবে দেখো, যেখানে শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে 1%, সেই একই বছরে সারের ভর্তুকির পেছনে ইনভেস্টমেন্ট হচ্ছে 1.5%। এবার আমরা জানি, আর একই সাথে এটাও জানি যে এই তোমার কীটনাশক এবং সার আসার ফলে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা একদিকে যেমন উৎপাদন বেড়েছে, অন্যদিকে এই কি পরিমাণ রোগ জ্বালা থেকে বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন টাইপের ফসলের ক্ষতি দেখা দিয়েছে, এবং জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে গেছে। আরেকটা যেটা প্রশ্ন, যেটা সীমারুল তুলেছিল, সে ডিজেল তো জল তোলার জন্য কাজে লাগে, কৃষকের কাজে লাগে সরাসরি, ঠিক কৃষকের কাজে লাগে, কিন্তু এক্ষেত্রে আমরা কখনোই এই মডেলটাকে সমর্থন করব না যে কৃষক ডিজেলের মাধ্যমে জল তুলুক এবং সরকার সেই ডিজেলে ভর্তুকি দিক। কারণ তা যদি হয়, তাহলে আর মোটামুটি 10 বছরে আমরা মাটির নিচের যে ভূগর্ভস্থ যে পানীয় জলের যে লেয়ারটা আছে, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কারণ এটা কোনো স্থায়ী সমাধান নয়, এটা খুব ধ্বংসাত্মক জিনিস যে ভূগর্ভস্থ জলকে তুলে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। এটা এক নম্বর। এটার বিকল্প কি হতে পারে? এটার বিকল্প আমাদেরকে বলতে হবে যে তুমি সেচ ব্যবস্থাকে, সরকারকে বলতে হবে তুমি সেচ ব্যবস্থাকে লাগু করো। সেচ ব্যবস্থা তুমি নদী খাল কেটে তুমি সমস্ত জায়গায় জল পৌঁছানোর ব্যবস্থা করো, এবং সেটা সম্ভব। যে পরিমাণ জল গঙ্গা দিয়ে যে পরিমাণ জল প্রতি মুহূর্তে সমুদ্রে বয়ে যাচ্ছে, এবং কারখানার দূষণের কারণে সেই জল পলিউটেড হচ্ছে, সেইটাকে যদি গঙ্গা কেন অন্য সমস্ত নদীকে যদি ঠিকভাবে সংস্কার করা হয়, সেচ ব্যবস্থাকে কিন্তু ডেভেলপ করা সম্ভব।
আসলে সরকার যে পলিসিটা নিচ্ছে, এবং আর একই সাথে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা তোমার প্রশ্নেই ইয়ে বলেছিল, নামটা আমি খেয়াল করতে পারছি না, হ্যাঁ ওম প্রকাশ, সরি ওম প্রকাশ বলেছিল যে সমস্ত কৃষকরা কিন্তু জল তুলতে পারে না। এটা একদমই ঠিক, কারণ আমরাও একটু গ্রামের দিকে নজর দিলে দেখবো যে সমস্ত কৃষকের কাছে জমি, মানে কৃষক বলতে আমরা যদি কৃষি কাজের সাথে যুক্ত থাকা বলি বোঝাই, অনেক কৃষকের কাছে কোনো জমিই নেই, তারা কৃষি শ্রমিক বা তারা ভাগে চাষ করেন। হ্যাঁ, ফলত তার কাছে ডিজেল ব্যবহার করার মতো পাম্প বা এই জিনিসটা থাকে না। এবং এখন গ্রামের দিকেও জল বেচাকেনা হয়, মানে 1 ঘন্টা জল দিলে 100 টাকা, এরকম জলেরও একটা মানে ব্যবসা শুরু হয়েছে। এইগুলো কোনোটাই আমাদের মানে ইয়ে নয়, মানে এক্সপেক্টেড নয়। আমরা চাইবো যে মানে এই সবকিছু থেকে বেরিয়ে একটা সমাধান আসুক। এই মুহূর্তে যদি জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়ে থাকে, আমি বলতে পারি যে হ্যাঁ, সরকার ভর্তুকিটা না দিয়ে, আমি এখন এই সরকারকে আমি সমালোচনা করব, নিশ্চয়ই করব। কারণ আমি যখন দেখছি যে সরকার সে সরকারি টাকাকে পেট্রোল ডিজেলে ভর্তুকি না দিয়ে সে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নিয়োগ করছে, এবং সেখানে সে নিজের বাগান বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, ইত্যাদি বানাচ্ছে, বা মূর্তি বানাচ্ছে বল্লভভাই প্যাটেলের, আমি ওটার সমালোচনা করব। কিন্তু স্থায়ী সমাধানের জন্য পেট্রোল ডিজেলের দাম, বা যে কোনো পেট্রোল ডিজেল হোক, বিদ্যুৎ হোক, বিদ্যুতের ক্ষেত্রে একই জিনিস, যে সরকার ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকি ব্যবহার করছে, মানে সেই ভর্তুকির সুবিধা ব্যবহার করছে যাদের বাড়িতে কারেন্টটা আছে, এবং সবচেয়ে বেশি বেশি করে যাদের বাড়িতে এসি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে অন্যান্য সমস্ত মানে মানে উন্নত সামগ্রী রয়েছে, বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, তারা সেটা সুবিধা ম্যাক্সিমাম ভোগ করছে। ফলে মানে জনগণের টাকা দিয়ে আমি একটা শ্রেণীর মানুষের লাক্সারিকে কখনো অ্যালাউ করতে পারি না। এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমি সোমেন, হ্যাঁ সুমিতি বল। বলছি যে জিনিসটা খুব ভাস্ট এবং একটু ইন্টারাক্টিভ হওয়াটা দরকার। তো কি করা যায় সেক্ষেত্রে? এবং আমারও অনেকগুলো জিনিস বলার আছে, সবটা আজকে সম্ভবও না। আচ্ছা, আজকে এফডিতেও বেশ অনেকটা সময় হয়ে গেছে। আজকে আমরা ডেভেলপমেন্ট বা উন্নয়নের যে বিভিন্ন রকম দিক আছে এই অবধি আলোচনা করছি। এই অবধি যদি কারোর মতামত থাকে সেগুলো আসুক, তাহলে এর পরবর্তী আর একদিনে আমরা বাকি অংশটাও আলোচনা করতে পারি। কারণ অনলাইন আলোচনা খুব দীর্ঘায়িত হলেও আবার মুশকিল। সেই কারণে আর বাকি যদি কারোর ইতিমধ্যে কারোর কিছু বক্তব্য বা প্রশ্ন থাকে সেটা আমরা নিই। আমি শুধু একটাই বলবো, যে কথাটা দিদি বলছিল, যে জায়গাটা শেষ করলো, যে সরকারি যে স্ট্যাটিস্টিক্স গুলো সেইগুলো কিন্তু খুব অদ্ভুত। মানে এটা বলার জন্যই বলছি যে এই যে বলা হয় যে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে 100% গ্রামে বিদ্যুতায়ন হয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে না সব মানুষের কাছে পৌঁছেছে, এটা বলা হচ্ছে 100% গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। গ্রামের কোন বাড়িতে পৌঁছেছে এটা ফ্যাক্টর। হ্যাঁ, এবং আরেকটা এই সাক্ষরতা প্রসঙ্গেও এটা বলা হয়েছে, সাক্ষরতার পরিভাষাতেও এটা বলা হয়েছে যে নাম সই করাটাই সাক্ষরতা। এটাও একটা আমাদের এই সরকারি পরিভাষার সমস্যা, যেটা আমাদের বুঝতে অসুবিধা হয় পরবর্তীকালে। মানে যারা আর্কাইভকে ভিত্তি করেই, শুধু মাহফেজখানাকে ভিত্তি করেই যারা ইতিহাস লিখবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনোদিনই সত্যিটা উদ্ঘাটন করা সম্ভব হবে না। যাই হোক, আমি আশা করছি মানে সবাই এখানে আলোচনায় অংশগ্রহণ করবে। আজকের যত পর্যন্ত আলোচনা হয়েছে এর পরিপ্রেক্ষিতে এসো তোমরা তোমাদের মতামত দিতে। বেশ, বলো। ম্যাম, দি আমি আমার অবজারভেশন কি বলবো? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলো। ইয়েস, আমরা যখন আপনি যখন এটা বলছিলেন, এতগুলো গ্রাফ আমাদের কাছে তুলে ধরছিলেন, তো তখন আমার একটা জিনিস যেটা মনে হলো, we are talking about স্বাধীনতা, right? So when you said in Indian media we are like more or less independent, and independently we can share our views. I personally don't think so, because when we had this NRC NCAA thing in Kashmir and in Assam in past few years, most of the medias were blocked and in there, and we could not really connect with them. So
that was kind of like I was feeling helpless, like if I have friends from there, couldn't connect with them. এইটা এরপরে মোস্টলি আমি অডিবল, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি বলো। Yes. And about books also, in the literary section, suppose if we write, suppose Salman Rushdie, he wrote satanic verses. ওনার ক্ষেত্রেও ফাতোয়া লাগু করা হয়েছিল। So in religion also, why are we facing all this? যদি আমরা স্বাধীন, so we can write anything, right? Even if we do any translation and if it doesn't convey okay to the some religious group, then we can be penalized. So এই জায়গাগুলো যখন আমরা দেখি, মানে আমি পার্সোনালি জানি, বুঝি, আমার মনে হয় লাইক সত্যি কি আমরা স্বাধীন? এইটাই আমাদের কোয়েশ্চেন ছিল আজকে when we started this conversation. So yes, these few things I wanted to say. ঠিক ঠিক শালিনী, প্রথমত হ্যাঁ বলো বলো One বলো। little thing I wanted to say, আরেকটা জিনিস যেটা of course you said about যে আমাদের মৃত্যুদণ্ড, what happened to Nirbhaya in 2012. I don't know about everybody like সবাই জানে কিনা এখানে যারা যারা আমরা সবাই আছি। So she passed away because of like what happened to her, the molestation and rape case. But যারা করেছিল, the people, they were, মানে it took mostly a year for them to be like ওদেরকে পানিশ করার জন্য। সো এই এতটা ডিলে, দ্যাট ওয়াজ কাইন্ড অফ, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কি সবাই পানিশড হয়েছিল অ্যাট দ্য এন্ড। সো ইয়েস। শালিনী, তুমি যে তিনটে বিষয় তুলেছো খুব গুরুত্বপূর্ণ। আমি বোধহয় ওই মানে ওই বিষয়ের উপর বলতে গিয়ে আমি পুরোটা হয়তো বোঝাতে পারিনি। তুমি যেটা বলছো যে এই বিষয়ে আমার কোনো মানে আমার বা আমাদের দেশের অবস্থায় কোনো এ নিয়ে কোনো দ্বিধাই নেই যে মিডিয়া বলো, হ্যাঁ লিটারেচার বলো, মানুষের ক্রিয়েটিভিটির ওপর একটা ভয়ঙ্কর করে একদম মানে ফ্যাসিস্ট আগ্রাসন চলছে, সেই নিয়ে কোনো বিরোধিতা নেই। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা আমি একটু ক্লিয়ার করি, তারপরে তোমার কথায় আসছি। কারোর বোধহয় স্পিকার অন আছে কি? হ্যাঁ আমি বলে নিই, তারপরে তুমি শালিনী আবার আনমিউট করো। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি চায়নার সাথে কম্পারিজনটা এই জন্য টানলাম যে চায়না আমাদের একদম নেবারিং কান্ট্রি। চায়না যেটা করেছে, চায়না মানে চায়না ধরো বিপ্লব হয়েছে 1949 সালে, ভারত স্বাধীন হওয়ার 2 বছর পর, এবং তারপর থেকে চায়না আজ পর্যন্ত, এবং তারপরে চায়নাতে একটা মানে চায়না প্রচুর ডেভেলপ করেছে, মানে চায়না ভারতের থেকে আরো অনেকখানি পিছিয়ে ছিল। সেখানে তোমার মানে আমি এখন আর ডেটা দিয়ে ভারী করছি না আলোচনাটা, কিন্তু শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, মানে ওখানকার সমস্ত পরিকাঠামোগত যে যে ডেভেলপমেন্ট গুলো হয়, সেই সমস্ত দিকে চায়না প্রচুর এগিয়ে গেছে। কিন্তু একই সাথে এটা চায়নার মানে চীন বিপ্লবের সময়ও হয়েছে, যে অনেকেই হয়তো জানবে চায়নাতে যে মানে বিরাট দুর্ভিক্ষ হয়েছিল, হ্যাঁ মানে মাও সেতুং বেঁচে থাকাকালীন, যে গ্রেট ফেমিন যেটাকে বলা হয়, যেখানে প্রায় 3 কোটি লোক মারা গিয়েছিলেন। এইটা কেন হলো মানে, এবং মানে এইটা যে হয়েছিল, এবং তারপরে দেখো মানে এটা কি আমি তোমার আলোচনাটা আসার আগে একটু জিজ্ঞেস করে নি, এই চায়নার দুর্ভিক্ষর বিষয়টা কি কারোর কিছু জানা আছে? চায়নাতে 1958 থেকে 61 এই যে 3 বছর একটা মানে বিরাট দুর্ভিক্ষ হয়, যেটা গ্রেট ফ্যামিন বলা হয়, এবং সেখানে 3 কোটি মানুষ মারা যায়। সেটা কি কারোর জানা আছে, বা সেই বিষয়ে কেন হয়েছিল কিছু? না, এমনিতেই ধরো চীন সম্পর্কে আমাদের এটা একটু কমই আচ্ছা পড়াশোনাটা, আমার মনে হয় খুব খুব একটা বেশি জানা বোঝা বেশ, আমাদের নেই। আমি তাহলে একটু ছোট করে বলে নিই, আমি শালিনীর প্রশ্নটায় আসছি। চায়নাতে যখন 1949-এ যখন চায়নাতে এতদিনকার যে ফিউডাল যে স্ট্রাকচার ছিল সেটা মানে সরে যায়, এবং
জাপান যে ইম্পেরিয়ালিস্ট শক্তি ছিল ওখানে, জাপান সাম্রাজ্যবাদী শক্তি, তারা সরে যায় এবং সেখানে চায়না গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। তখন থেকে চায়না অনেক ডেভেলপও করতে শুরু করে, কিন্তু একই সাথে এটা দেখা যায় যে চায়নাতে একটা 3 বছরের জন্য লম্বা সময় ধরে একটা দুর্ভিক্ষ হয়ে গেল এবং সেখানে 3 কোটি লোক মারা গেলেন। এবং যখন এটার কারণ কি ছিল সেটা মানে আমি একটু বলবো সবাইকে ভেবে আসতে, যদি কেউ কিছু ভেবে আসতে পারে। হ্যাঁ, আমি এর কারণটা এখন বলছি না, বা কারণটা বলেই দিচ্ছি, না হলে আলোচনাটা করা যাবে না। যাই হোক, এটার কারণ যেটা ছিল যে তৎকালীন মানে সেন্ট্রাল কমিটির লিডারশিপ মানে এটার এই মানে ফেমিনটার কোনো খবর পায়নি। এত বড় যে একটা দুর্ভিক্ষ চলছে চায়নার কোনো একটা জায়গাতে, সেই খবরটা তারা পাননি। এই খবরটা তারা কেন পেলেন না, এটা খুব আশ্চর্যজনক। যে যে চায়না সরকারের নেতৃত্বে চায়নার এত ডেভেলপমেন্ট হচ্ছে, যারা এবং যারা এমন নয় যে তারা মানে জনগণের শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে উদাসীন, হ্যাঁ তাও নয়, তারা ডেভেলপমেন্ট করছেন, অথচ তারা একটা দুর্ভিক্ষের খবর পেলেন না। এটা একটা আশ্চর্যজনক বিষয়। এটা হয়েছিল, তার কারণ হচ্ছে চায়নাতে সেই সময় এবং এখনো, হ্যাঁ, ফ্রি মিডিয়ার কোনো রোল ছিল না এবং চায়নাতে অপোজিশন কোনো পার্টি ছিল না, তখনও ছিল না, এখনো নেই। যার জন্য যে ফেমিনটা হয়েছে চায়নাতে, যে অঞ্চলে ধরো ফেমিনটা হচ্ছে, সেইখানে যারা রুলিং ক্লাস না মানে সেখানে যারা ক্ষমতায় রয়েছে, মানে যারা অপারেশনটা করছে তারাও হচ্ছে ওই পার্টির লোক, যারা ক্ষমতায় রয়েছে, যারা যারা এই অপারেশনটাকে হটাতে চাইছে তারাও হচ্ছে ওই পার্টিরই লোক। এবার ডেফিনেটলি আমি যদি আমার একটা গ্রামে আমি লোকাল কমিটি হয়ে বসে থাকি, আমি কখনোই চাইবো না যে আমার সেন্ট্রাল কমিটিতে খবর যাক যে আমি এই এলাকায় অত্যাচার চালাচ্ছি, যেখানে আমার বিরুদ্ধে বলার মতো কেউ নেই, এই খবরটা পৌঁছে দেওয়ার মতো কোনো ফ্রি মিডিয়া নেই। চায়নাতে যে মুহূর্তে এই খবরটা জানা গেছিল, খুব তাড়াতাড়ি চায়নাতে কিন্তু মানে এই ফেমিন থেকে কাটিয়ে সমস্ত কিছু, মানে আমি সেটা পরের দিন আলোচনা করব, মানে চায়নাতে মানে এই ফেমিন থেকে কাটিয়ে ওঠার জন্য মানে খুব মানে ইমিডিয়েট কিরকম স্টেপ নেওয়া হয়, এবং চায়না সেটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠেছিল। কারণ ওদের প্রবলেম এটা, ওরা মানে ফেমিনটা ভারতবর্ষে যেটা হয়, এটা ক্রনিক, মানে একটা লম্বা সময় ধরে একটা মানে ইয়ে অনাহার রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, একটা ক্রনিক সমস্যা রয়েছে। কিন্তু ভারতবর্ষে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতবর্ষে আজকের সময় দাঁড়িয়ে কোনো দুর্ভিক্ষ হওয়া সম্ভব নয়। তার কারণ যদি আজকে ধরে নিই, কিছুদিন আগে মহারাষ্ট্রে একটা বড় খরা হয়েছিল, হ্যাঁ, যদি মহারাষ্ট্রে কোথাও একটা খরা হয়, সেখানে যদি বিজেপি গভর্নমেন্ট থাকে, সেখানে কংগ্রেস তার বিরুদ্ধে রাস্তায় নামবে যে সরকার করছেটা কি, যদি কংগ্রেস থাকে বিজেপি নামবে, এবং মিডিয়া এমন ভূমিকা নেবে সেটা একদম ন্যাশনাল ইস্যু করে দেবে, ফলত কোনো জিনিস অজানা থাকবে না এবং সরকার খুব তাড়াতাড়ি সেখানে স্টেপ নেবে। এইটা হচ্ছে মিডিয়ার রোল। আমি যেটা বলতে চাইছিলাম, আমি মানে শালিনী, তুমি যেটা বললে যেটা একদমই ঠিক, যে কাশ্মীরের সমস্ত খবরকে চেপে দেওয়া এবং এনআরসি সংক্রান্ত এবং মানে ভারতবর্ষের বুকে এখনো মানে ছোট থেকে একটু বড় আকারে যে যে রায়ট গুলো হয়েছে, দাঙ্গাগুলো হয়েছে, তার সমস্ত খবরকে চেপে দেওয়া এবং একপাক্ষিক খবর করা, এ ব্যাপারে মিডিয়ার যে ভূমিকা তাই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, এবং সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে তাই নিয়েও কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যেটা বক্তব্য যে এই সবকিছু এত প্রতিকূলতার মধ্যেও মিডিয়া আছে, মিডিয়া তার রোলটা নেয় না, সে হয় কোনো রাজনৈতিক দলের কাছে তার মানে লেজুর বৃত্তি করে, অথবা কোনো কর্পোরেট সেক্টরের কাছে তার লেজুর বৃত্তি করে, সেই কারণে সেই রোলটা নেয় না। যদি নিত তাহলে কিন্তু ভারতবর্ষের যে মানে ডেমোক্রেসির যে 4টে পিলার, তার মধ্যে মিডিয়া একটা অন্যতম, মিডিয়ার হাতে সেই ক্ষমতা আছে, মিডিয়া চাইলে ফ্রি মিডিয়া হিসেবে কাজ করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি করে না, কারণ সে নিজের ক্ষমতার জন্য অন্য কারোর না কারোর কথা শুনে চলে। এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি লিটারেচারের কথা বললে, এই ব্যাপারে মানে আর মানে আমার নতুন করে অ্যাড করার কিছু নেই, এটা একদমই সত্যি, যেটা সমস্ত জায়গায় মানে যে কোনো অপোজিং যে কোনো ক্রিটিককে চেপে দেওয়া, আটকে দেওয়া। এবং যারা এখানে আছো তারা নিশ্চয়ই জানো যে দিল্লি ইউনিভার্সিটিতে মহাশ্বেতা দেবী দ্রৌপদীকে বাদ দেওয়া হয়েছে, এবং তামিল 2 দলিত লেখকের লিটারেচারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে। এইগুলো এইগুলো রয়েছে, কিন্তু মানে এগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য একই সাথে আমরা এমন একটা দেশে রয়েছি যেখানে ফ্রিডম অফ স্পিচকে মৌলিক অধিকারের মধ্যে রাখা হয়েছে, সেটা অপ্রেসড হচ্ছে, সেটা মানে লাগু হচ্ছে না, কিন্তু স্টিল আইনটা রয়েছে। আর তুমি পানিশমেন্ট বা ডিলে নিয়ে যেটা মৃত্যুদণ্ড নিয়ে বললে, মৃত্যুদণ্ড নিয়ে দেখো আমি তোমার সাথে একটু ডিফার করবো, বাকিটা সহমতি হব। মৃত্যুদণ্ড নিয়ে আমি যেটা বলেছিলাম যে ভারতবর্ষে মানে 47 থেকে আজ পর্যন্ত যতজনের মৃত্যুদণ্ড হয়েছে, চায়নাতে দেখা যাবে এক সপ্তাহের মধ্যে অতগুলো মৃত্যুদণ্ড হয়েছে।
কারণটা সেম, কারণটা ওই দুর্ভিক্ষের কারণে ক্ষেত্রে, কারণ চায়নাতে ও ক্ষেত্রে অপোজিং কিছু নেই। এখানে যে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম আছে, যদিও তার ইন্ডিপেন্ডেন্স বিভিন্ন সূচনের মুখে পড়ছে, কিন্তু স্টিল সেটা মানে সুপ্রিম কোর্টকে বলতে হয় সে ইন্ডিপেন্ডেন্ট, সুপ্রিম কোর্টকে মাঝে মধ্যে মানে সরকারকে চ্যালেঞ্জ করতে হয়। এই জিনিসটা চায়নাতে নেই। এবং ভারতবর্ষের মানে বিচার যে ব্যবস্থা, তার যে দীর্ঘসূত্রিতা, একটা কেস বছরের পর বছর ধরে চলে যাওয়া, এবং তুমি দিল্লি রেপ কেসের কথা বললে, সেক্ষেত্রেও যে সমস্যা থেকেছে, যদিও সেক্ষেত্রে মানে দিল্লি রেপ কেসটা যেহেতু অনেক বেশি হাইলাইটেড হয়েছিল, এবং একটা ঘটনা যে আমাদের সমাজটা শ্রেণী বৈষম্যে ভরা, ফলত দিল্লিতে মেডিকেল এক স্টুডেন্টের রেপ হলে সেটা নিয়ে যতটা আওয়াজ ওঠে, ঠিক একই সময় আমাদের পশ্চিমবঙ্গে কামদুনিতে একটি রেপের ঘটনা ঘটেছিল এক কলেজ ছাত্রী, সেটা নিয়ে তেমন কোনো আওয়াজ ওঠেনি। এই মানে ক্লাস ডিভিশন আছে, কিন্তু তা সত্ত্বেও বলছে, এবং সেখানে কেউ কামদুনিতে কেউ শাস্তিও পায়নি, কিন্তু তার মধ্যেও মানে দিল্লিতে এই তোমার ইন জেনারেল কেস নিয়ে যে ঢিলেঢালা ভাব, এবং মৃত্যুদণ্ড নিয়ে যে মৃত্যুদণ্ড বা যে কোনো বিচার ব্যবস্থা নিয়ে সমস্যা, সেটা আছে। হ্যাঁ, আমার এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং তার ভুক্তভোগী মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু এই আইন এবং পরিকাঠামোগুলো রয়েছে, সেক্ষেত্রে আমাদের মানে লড়াইটা করার জন্য একটু সহজ, মানে আমরা লড়াইটা করার জন্য কিছু আইনের হেল্প পেতে পারি, এইটুকুই। শালিনী, আশা করি ইয়ে হয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাদের অনেকটা সময়, আমরা প্রায় 2 ঘন্টা অতিক্রম করতে চলেছি আজকের আমাদের আলোচনা, আমার মনে হয়। আর আজকে অনেক পার্টিসিপেন্ট অলরেডি চলেও গেছে মিটিং থেকে। ন্যাচারালি এই সময়টাতে একটু ইন্টারনেট কানেকশনের সমস্যাও হয়, এই সমস্ত কারণে আমার মনে হয় আজকে আমরা আলোচনাটা লম্বা করব না। জুবিদি খুব ভালোভাবেই আমাদের আজকে এই বিষয়টির অবতারণা করেছে, এবং প্রাথমিক আলোচনা হিসেবে এটা যথার্থ একটি আলোচনা হয়েছে। আমার মনে হয় এই ধরনের আলোচনার সুযোগ এবং পরিসর আমরা আরো আমাদের ফোরামের মধ্যে যত তৈরি করতে পারবো, আমাদের আমরা আলোচনার মধ্যে যত থাকতে পারবো, তত এটা আমাদের জন্য ভালো হবে, আমাদেরকে সমৃদ্ধ করবে। আর এই উন্নয়ন প্রসঙ্গে এমনিতে স্বাধীন ভারতে এখন সরকারগুলো এবং শাসক দলগুলো সবাই নিজেদের একমাত্র কাজ হিসেবে উন্নয়নকেই বলে। সেই কারণে উন্নয়ন প্রসঙ্গে আরো বেশি আলোচনা হওয়াটা প্রয়োজন। উন্নয়নের বিভিন্ন বিষয়গুলো, এর সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যাগুলোকে আলাদা করে খতিয়ে দেখা প্রয়োজন। আমরা ভবিষ্যতে ওই ধরনের আলোচনা নিশ্চয়ই করতে পারবো, এবং জুবিদিকেও নিশ্চয়ই পাবো আশা করছি। আর সকলে তোমাদের মতামত দেবে। আমরা আজকের আলোচনা এইখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ। আর একটাই কথা বলবো, যে এই যে আজকের আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যে এই আজাদি হয়নি আজও, সেটা কেন আমরা বলছি, কি কারণে বলছি, সেটার বেশ কতগুলো দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা পেলাম, যেখান থেকে আমরা এই সিদ্ধান্তটা অনেকটাই করতে পারি, এবং কেন আমরা বলি সেই উপলব্ধিটা আমরা পৌঁছতে পারি, এবং এর থেকে বেরিয়ে আসার সমাধান সূত্র আমরা খোঁজার চেষ্টা করতে পারি এই 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 খোঁজ থেকেই। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। ওরে ও কিষান মজদুর, আর মঞ্জিল নাই নাই দূর। ওরে ও কিষান মজদুর, আর মঞ্জিল নাই নাই দূর। ওরে তবু তো পদ বন্ধু, যাকে উত্তাল জনসমুদ্র। আজাদি হয়নি আজ তো, নববন্ধন শৃঙ্খল ডোর। दुखराती हयनी भोर, आगे कदम कदम चल जो, आगे कदम कदम चल जो, आगे कदम कदम चल जो।